Okay, so let's start. Just our sound thing to just connect করে নিচ্ছি। I think এখন ঠিক আছে। So আমরা একটু ওভারঅল সিলেবাসটা রিক্যাপ করার ট্রাই করি, যেহেতু আমরা শেষের দিকে চলে আসছি এবং আমাদের প্রিপারেশনটাও অলমোস্ট শেষ বলতে গেলে। কেননা আপনি যদি একটু আমাকে ওভারঅল সিলেবাস পয়েন্ট গুলো নিয়ে কথা বলেন, মানে আমি যদি একটু জাস্ট আপনাদেরকে কন্টেন্টটা দেখাই, মানে চ্যাপ্টার কন্টেন্ট, যে আসলে আমাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং পেপারে আহ কি কি বাকি আছে আর কি কি জিনিস আসলে আমাদের এখনো কভার করা হয়নি। তো আপনি যদি একটু দেখেন পাবলিশড অ্যাকাউন্টস, এটা বেসিক্যালি সিঙ্গেল এন্টিটির ওই যে আমরা যে IS 1 এর যে কিছু স্টেটমেন্ট অফ প্রফিট অর লস, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, এই কথাবার্তা এটা আসলে বেসিক ভাবে এখানে বলা আছে। চ্যাপ্টার 2 তে দেখেন ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেটস, রাইট? সো আমরা মোটামুটি ভাবে আইএস কভার করেছি। তো আমি যদি আইএস গুলাকে ব্রেকডাউন করে দিই, এই ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেটের মধ্যে আপনারা পাবেন IS 16 প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, আপনারা পাবেন IS 20 গভর্নমেন্ট গ্র্যান্ট, আপনারা পাবেন IS 23 বরোইং কস্ট, এটার সাথে কানেক্টেড, আপনারা পাবেন IS 40 ইনভেস্টমেন্ট প্রপার্টি। তো এই আইএস গুলো আপনি রিলেটেড টু ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট এখানে আপনারা কভার করছেন আই বিলিভ। ইনট্যানজিবল অ্যাসেট এটার জন্য একটাই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আপনাদের, IS 36 ইম্পেয়ারমেন্ট, রাইট? ও সরি, IS 38 ইনট্যানজিবল অ্যাসেট। আই থিঙ্ক এটাও কভার করছে। সো আমাকে একটু বলতে হবে যে আমি রিভিশনের যখন কভার করব, ট্রাই করব কভার করার, ইনট্যানজিবল অ্যাসেটটাকে আপনাদের আসলে খুব বেশি রিকল করার দরকার পড়বে কিনা, বিকজ ইটস প্রিটি মাচ স্ট্রেট ফরওয়ার্ড, খুব বেশি ডিটেলস এখানে নাই, বাট স্টিল যদি লাগে এটি আমরা একটু কনফার্মেশনটা যাব। ইম্পেয়ারমেন্ট অফ অ্যাসেট IS 36, রাইট? এটাও আই বিলিভ আপনাদের অলরেডি হয়েছে। অ্যান্ড ইম্পেয়ারমেন্ট অ্যাসেটের সাথে এই ট্যানজিবল অ্যাসেটের মানে IS 16 এর একটা ব্রিজ আছে, এখানে কানেকশন আছে। এটা আমরা হয়তো একটু আপনাদের সাথে ডিসকাশন করব যতটুকু পসিবল। নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল IFRS 5, আই বিলিভ আপনাদের এটা হয়ে যাওয়ার কথা। এরপর আসেন চ্যাপ্টার 6, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, এটা নিয়ে আমরা কথা বলেছি অলরেডি। আমি ক্লাস মানে আমার যতটুকু মনে পড়ে আমি অনলাইন কোন একটা ক্লাস মনে হয় এটা নিয়ে কথা বলেছি। আদার স্ট্যান্ডার্ডস বলতে যেটা বুঝি, লাইক এই গতানুগতিক যে স্ট্যান্ডার্ড গুলো আছে এগুলোর বাইরেও সে ইনভেন্টরি IS 2, তারপর আর্নিং পার শেয়ার IS 33, এগ্রিকালচার IS 41, এই যে আইএস গুলো এগুলো আই থিঙ্ক আপনারা দেখেছেন, বাট স্টিল এই রিভিশনে আপনি দেখবেন যে এটা আছে। ফরেন কারেন্সি ট্রানজিশনস আমি কভার করেছি আমার যতটুকু মনে পড়ে IS 21, রেভিনিউ এটাও আমি কভার করেছি আমার যতটুকু মনে পড়ে IFRS 15, লিজ এটাও আমি কভার করেছি আমার যতটুকু মনে পড়ে IFRS 16। চ্যাপ্টার 12, financial assets and financial liabilities, right? That is IFRS 9, financial instruments, এটাও আমার এমডি কভার করা হয়েছে। ট্যাক্সেশন এটা মেবি লাস্ট ক্লাসে হয়তো বা কভার করেছে IS 12। ওকে, এই একটু আগে বলছিলাম যে আদার স্ট্যান্ডার্ড আর্নিং পার শেয়ারস এটাও কভার করেছে আমি, আই স দ্য রেকর্ড। এরপর প্রভিশনস, কন্টিনজেন্ট লায়াবিলিটি এন্ড কন্টিনজেন্ট অ্যাসেট IS 37। স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো এটা আই থিঙ্ক আমরা এখনো পর্যন্ত করি নেই, বাট একটা স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো আমরা করব। এটা জাস্ট প্র্যাকটিসটাকে একটু হয় না যে স্ট্রাকচারটা মনে রাখার জন্য। আপনাদের এক্সামে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো আসবে না, মানে প্রিপেয়ার করতে বলবে না, বাট স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো থেকে রেশিও আসতে পারে। রেশিও লাইক ওইখানে আপনাকে হয়তো বা অ্যাডজাস্টমেন্ট দিবে, তারপর একটা রেশিও করতে বলবে। স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো থেকে পার্ট এ অথবা বি তে কোয়েশ্চেন আসে, মানে অবজেক্টিভ টেস্ট কোয়েশ্চেন। তো সেই ক্ষেত্রে একটা পুরো কোয়েশ্চেন যদি আপনার সলভ হয়ে যায়, তখন ওই স্মল পোর্শন লাইক ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, অপারেটিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, এটা আর খুব একটা প্রবলেম হয় না। সো উই উইল ডিসাইড, এটা আমরা ঠিক শেষের দিকে কভার করে দেবো ইনশাল্লাহ। কনসলিডেশন,
chapter 17, chapter 18, chapter 19, chapter 20, chapter 21, right? All are related to consolidated financial statements that I have started at the very beginning of our class, right? And I have done with a proper appropriate practices. আমরা অনেক question practice করেছি এটার উপর, right? And then finally interpretation of financial statements, ratio analysis যেটাকে আমরা বলেছি, and এই ratio analysis এর মধ্যে আমরা single এন্টিটির জন্য ratio analysis করেছি, আবার গ্রুপ কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের জন্য আমরা রেশিও পড়েছি, রাইট? সো দ্যাট দ্য হোল সিলেবাস। একটা এডিশনাল টপিক এখানে আমরা কভার করেছি, দ্যাট ইজ রিসেন্ট টপিক আইএফআরএস 18, মনে পড়ে? আইএফআরএস 18 যেটা এখানে আপনি লিস্টে পান নাই কিন্তু, কেননা এটা 24 এর ম্যাটেরিয়ালস, মানে আইএফআরএস 18টা জাস্ট এই যে লাস্ট মান্থে এটা ইফেক্টিভ হয়েছে সেপ্টেম্বরে, লাইক সেপ্টেম্বর এক্সামের থেকে এটা আলটিমেটলি আপনাকে এক্সামিনেবল হয়েছে। সো দ্যাটস ওয়াই এটা আইএফআরএস 18টা এই ম্যাটেরিয়ালটার মধ্যে নাই। ওকে, আইফারএস 18, হ্যাঁ, ওই স্টেটমেন্টের যে প্রেজেন্টেশনটা, আমরা যে স্টেটমেন্ট অফ প্রফিট অর লসের যে পাঁচটা অ্যাক্টিভিটিস, তারপর ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন, রাইট, ম্যানেজমেন্ট ডিফাইন পারফরমেন্স প্ল্যান যেটাকে আমরা দেখেছি, তারপর হচ্ছে আমাদের যেই কতগুলা সাব টোটাল লাগবে এগুলো নিয়ে কথা বলেছি, কি কি সাব টোটাল দরকার, ওই যে আমরা আইএস 21 আইফারএস 18 একটা ক্লাসে কভার করেছিলাম। সো ওইখান থেকে হয়তোবা বেসিক কিছু কোয়েশ্চেন আসতেও পারে, আবার নাও আসতে পারে, বাট এসএসসি এর একটা কমন প্যাটার্ন হচ্ছে যেই টপিকটা নিয়ে লেটেস্ট টেকনিক্যাল আর্টিকেল পাবলিশ হয়, কারণ আইফআরএস 18 থেকে লেটেস্ট টেকনিক্যাল আর্টিকেল পাবলিশ হয়েছে, ওইখান থেকে 2 মার্ক অথবা 3 মার্কের একটা কোয়েশ্চেন এক্সামিনার দেয়। এটা এক্সামিনারের একটা টেন্ডেন্সি, কারণ ওই টপিকটা সবাই টাচ করে কিনা অর লাইক কভার করে কিনা, এটা জাস্ট একটু অ্যাসেস করার জন্য। ওকে, এখন আমরা যেটা করতে পারি, খেয়াল করেন, আমরা এখান থেকে একটু বলবেন যে আমরা তাহলে কোনটা থেকে, আমরা যদি শুরু করি চ্যাপ্টার 2 থেকেই তো আমাকে শুরু করতে হবে, কেননা চ্যাপ্টার 1টা আসলে ওভারঅল ফ্রেমওয়ার্ক, যে স্টেটমেন্ট অফ প্রফিট অর লসের ফরম্যাট কি, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের ফরম্যাট কি, যেটা আমরা অলরেডি দেখেছি, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটির ফরম্যাট কি, দ্যাট উই নো। সো আমরা টপিক ওয়াইজ আমরা ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট থেকে শুরু করার কথা, এবং ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট থেকে আমরা শুরু করব। নাও এখান থেকে আমার এক্সপেকটেশন যেটা থাকবে আপনাদের, আমাকে একটু বলা যে আসলে এখানে আমাদের কারো কোনো স্পেসিফিক প্রবলেম আছে কিনা আগে, মানে আমাকে এটা একটু আপনারা একটু যদি বলতে পারেন, লাইক স্পেসিফিক প্রবলেম বলতে এই যে আমরা আইএস গুলো কভার করছি, লাইক আইএস 16, আইএস 23, আইএস 20 এন্ড আইএস 40, ওকে, এই আইএস গুলোর মধ্যে আমাদের কারো কোনো আইএস or accounting standard এ স্পেসিফিক কোনো প্রবলেম অর কনফিউশন থাকলে আমাকে একটু আগে বলি, আদারওয়াইজ আমরা হয়তো বা একটু জাস্ট ওভারঅল যাব, বাট তার আগে যদি আপনাদের যেটা আমি গত ক্লাসে আমি শেষের দিকে বলেছিলাম যে আপনারা একটু রিকল করার ট্রাই করেন, রিভাইজ করার ট্রাই করেন, আপনাদের প্রবলেম গুলো একটু আইডেন্টিফাই করার ট্রাই করেন। সো অ্যাপারেন্টলি কারো মনে পড়ে কিনা যে আইএস 16 এ আমার স্পেসিফিক ওই জায়গাটা একটু প্রবলেম। ওকে, তাহলে আমরা একটু কুইকলি যাই, আমরা আইএস 16 এ কি কি কভার করব সেটা একটু লিস্ট ডাউন করে ফেলি, আর কি কি কভার করেছি সেটা একটু জাস্ট একটু এট এ গ্ল্যান্স আমরা লিখে ফেলি। ফার্স্টে আমরা ডেফিনেশন লিখি, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। ওকে, সো প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট কি এটা একটু মনে রাখার ট্রাই করি। ফার্স্ট অফ অল প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট কি, এটা একটা নন কারেন্ট অ্যাসেট, এটা নিয়ে তো কোনো কনফিউশন নাই, রাইট? এবং এটা কি নন কারেন্ট অ্যাসেট, ট্যানজিবল অর ইনট্যানজিবল? এটা একটা ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট। ওকে, এখন ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট তো বাকিগুলোও আছে, আমি তাহলে এটাকে কেন প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট বলবো? আমি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট তখনই বলবো যখন আমি এটা আমার বিজনেসের কি কি পারপাসে ইউজ করবো। সো লিখে ফেলি, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ইজ আ ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট, property plant and equipment is a tangible non-current asset which is which is which is used
which is used by business for, which is used by business for, ভাই আসসালামু আলাইকুম। না না না, আপনার সাথে না কথা হইলো বললেন, এরপরে আমার। হ্যাঁ। হুম। হ্যাঁ, বুঝছে। না আমি আপনি যেহেতু কথা বলছেন, আমি আর ওকে আর এটা বলি নাই যে আমি এই জন্য ফোন দিচ্ছি। বুঝছে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি আর বলিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই। ভালোই ভালোই, মোটামুটি ভালো। নেক্সট উইকে আবার আসবে। আহ কিছু টেস্ট দিছে, হ্যাঁ হ্যাঁ, চলে গেছে, শুক্রবারই চলে গেছে। হ্যাঁ, টেস্ট এই যে এসে আবার করাবে, মানে থাকবে না, হয়তো বা 6 তারিখে না তো 7 তারিখে আসবে। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ। না না না, আমি বেরিয়েছি। ঠিক আছে, হ্যাঁ, ওকে। হ্যাঁ, ঠিক আছে, কথা বলবো। Okay. So property, plant and equipment is a tangible non-current asset which is used by business for কি কি purpose use করে? Either administrative purpose, production purpose, administrative purpose, production purpose, production purpose, or distribution purpose, or distribution purpose. Clear? Okay. And 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 it is initially it is initially measured at কোন ভ্যালুতে মেজার করি, মার্কেট ভ্যালুতে না কস্টে? এটা একটু মনে রাখতে হবে প্রত্যেকটা আইএস এর ইনিশিয়াল মেজারমেন্টটা। তাহলে ইট ইজ ইনিশিয়ালি মেজার্ড অ্যাট কস্ট। ওকে। এখন আমরা প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ডেফিনেশনটা বুঝলাম যে প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট কি, যেটা বিজনেসে কি কি পারপাস ইউজ করে, অ্যাডমিনিস্ট্রেটিভ। এখন যদি আপনি এক্সাম্পল চান আমার কাছে, এই যে 8 বেইজের আপনি যত বেঞ্চ যত যা কিছু দেখেন, তাহলে 8 বেইজের জন্য এটা কি? অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট, ট্যাঞ্জিবল নন কারেন্ট অ্যাসেট। সেটা কি ট্যাঞ্জিবল নন কারেন্ট অ্যাসেট? প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, ঠিক না? বিকজ এটা ইউজ করে সে রেভিনিউ জেনারেট করার অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাসে আর সার্ভিস ডেলিভারি পারপাসে সেটা ইউজ করতেছে। ক্লিয়ার? আচ্ছা, এখন আপনি যদি আমাকে বলতেন যে এই বেঞ্চগুলাই সে যে ফার্নিচারের দোকান থেকে বানানো হয়েছে, ওই ফার্নিচারের দোকানে যেখানে বানানো হয়েছে তার জন্য কি এটা প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট? তার জন্য আবার এটা কি? ইনভেন্টরি। তাহলে একটু খেয়াল করে দেখেন, তাহলে যেই আইটেমটা বিজনেস ইউজ করার পারপাসে, তার অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাসে এটা আইদার সে কিনে আনে অথবা নিজে তৈরি করে, এটা তার জন্য কি হবে? প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। ক্লিয়ার? অন দ্য আদার হ্যান্ড, যদি ওই আইটেমটা রিসেল করার পারপাসে, তার অর্ডিনারি বিজনেসে এটা সে প্রডিউস করে অথবা পারচেস করে, তখন সেটা তার জন্য কি হবে? ইনভেন্টরি। কথাটা ক্লিয়ার? তাহলে কোন সিচুয়েশনে কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা অ্যাপ্লাই হবে, এটা কি আমরা ক্লিয়ার হতে পারতেছি? কোনো সমস্যা আছে এখানে? Okay. যেহেতু আপনারা অলরেডি কভার করে ফেলছেন, এই জন্য আমার এই অ্যাডভান্স কথাগুলো বলা। আরেকটু অ্যাডভান্স যদি আমরা কথা বলি, এই বিল্ডিংটা, এই বিল্ডিংটা এডবেইজেরই মালিকানায় আছে, সে এডবেইজে এটার ওনার। ওকে। এখন এই বিল্ডিংটা এডবেস কি পারপাস ইউজ করতেছে? এটা কি ও কারো কাছে ভাড়া দিয়ে দিছে? তার অফিসিয়াল পারপাস ইউজ করতেছে। তাহলে এইটা এডবেজের জন্য কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড হবে? প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, IS 16। ক্লিয়ার? আচ্ছা, এখন সে এই বিল্ডিংটার মালিক মঈন ভাই, এই বিল্ডিংটা মঈন ভাই কি করছে? এডবেইজের কাছে ভাড়া দিচ্ছে।
আমি কথাটা বুঝতে পারছি। এখন এই যে আলটিমেটলি ভাড়াটা দিছে, একটু ভালো করে খেয়াল করে দেখেন, মঈন ভাইয়ের জন্য এটা কি? মঈন ভাইয়ের জন্য কি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট? মঈন ভাই কি এটা থেকে আলটিমেটলি তার অফিসিয়াল পারপাসে কি কোনো অ্যাকচুয়াল ইউজ করতেছে? মঈন ভাই কি করছে? এটাকে ভাড়া দিয়ে দিছে, রেন্ট দিয়ে দিছে, লিজ দিয়ে দিছে। তাহলে মঈন ভাইয়ের জন্য এটা হচ্ছে ইনভেস্টমেন্ট প্রপার্টি। কেননা এখান থেকে সে কি পাচ্ছে? রেগুলার রেন্টাল ইনকাম পাচ্ছে। আমি বুঝতে পারছি কথাটা। তাহলে একটা আইটেম এটা আমার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টও হতে পারে, ইনভেন্টরিও হতে পারে, আবার ইনভেস্টমেন্ট প্রপার্টিও হতে পারে। নাও উই হ্যাভ টু ক্লিয়ারলি ডিটারমাইন যে কোনটা প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, কোনটা ইনভেন্টরি, কোনটা ইনভেস্টমেন্ট প্রপার্টি। আমি বুঝাইতে পারছি কথাটা? তাহলে এটা একটু ক্লিয়ার করে লিখে ফেলেন। প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট কি সেটা তো লিখলেন, নেক্সট প্যারাগ্রাফে লেখেন ইনভেন্টরি। তাহলে ইনভেন্টরি কি? ইনভেন্টরি is an item, inventory is an item which is which is inventory is an item which is buy buy which is buy or produced কেন করা হয়? For resell or sell, for resell in ordinary ordinary course of business. ক্লিয়ার? তাহলে কোনটা ইনভেন্টরি, কোনটা প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, এটা কি আমার ক্লিয়ার ডিটারমাইন হয়ে গেল? ওকে, 3 নম্বরে কি বলছি? ইনভেস্টমেন্ট প্রপার্টি। লেখেন ইনভেস্টমেন্ট প্রপার্টি is a tangible non-current asset which is investment property is a tangible non-current asset which is held by business, which is held by business either for which is held by business either for either for rental income, either for rental income or capital appreciation or capital appreciation. তাহলে ডিফারেন্সটা বুঝতে পারতেছি আমরা? ডিফারেন্সটা কি আমার ক্লিয়ার? এখন খেয়াল করে দেখেন, একটা বিল্ডিং এটা প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টও হতে পারে, আবার এটা আমার ইনভেস্টমেন্ট প্রপার্টিও হতে পারে বেসড অন পারপাস অফ ইউজিং দ্য অ্যাসেট। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা কোন ক্ষেত্রে কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ইউজ করব এটা কি বুঝতে পারলাম? তাহলে ফার্স্ট সিনারিওতে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের জন্য আমরা কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফলো করব? আইএস 16। তাহলে বাম পাশে লিখে ফেলেন যে আমরা এখন আইএস 16 নিয়ে কথা বলবো, রাইট? আর যদি আমার রিসেল পারপাসে হয় তাহলে এটা কি হবে? আইএস 2 ইনভেন্টরি। আর যদি ইনভেস্টমেন্ট প্রপার্টি পারপাসে হয় তাহলে এটা আইএস 40। কথাটা কি ক্লিয়ার? ওকে, এখন আসি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট আমাকে এক্সামে কোয়েশ্চেনে বলে দিবে। এটা এমন না যে এটা আমাকে ডিটারমাইন করতে হবে, বাট অনেক সময় অবজেক্টিভ টেস্ট কোয়েশ্চেনে এই ক্লাসিফিকেশনটা আপনাকে করতে হতে পারে। ইটস এ ফান্ডামেন্টাল জিনিস, এটা ভুল করা যাবে না। ওকে, এই জন্য এই ডিফারেন্স তিনটা আগে ক্লিয়ার করে দেওয়া। এখন আসেন প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। ফার্স্ট অফ অল এটা তো একটা অ্যাসেট, রাইট? ওকে, অলওয়েজ রিমেম্বার আমরা মোস্ট অফ দ্য অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যখন পড়বো, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলোর মধ্যে এই কয়েকটা প্যারামিটার থাকবে, মানে এই কয়েকটা প্যারামিটার বলতে কয়েকটা সিকোয়েন্সিয়াল কম্পোনেন্ট থাকবে। নাম্বার 1 লেখেন রেকগনিশন ক্রাইটেরিয়া। রেকগনিশন, তাহলে ফার্স্টে আমাকে শিখতে হবে রেকগনিশন কিভাবে করব, রাইট? ওকে, সেকেন্ড পয়েন্ট মেজারমেন্ট।
মেজারমেন্ট। থার্ড, আর মেজারমেন্টকে আমরা ভেঙে দিই আরো দুইটা ভাগে। এই মেজারমেন্টটাই আমরা দুই ভাবে করবো, একটা হচ্ছে ইনিশিয়াল মেজারমেন্ট, আর একটা হচ্ছে সাবসিকুয়েন্ট মেজারমেন্ট। ওকে, ইনিশিয়াল মেজারমেন্ট, সাবসিকুয়েন্ট মেজারমেন্ট। নাম্বার 3, ডিরেকগনিশন। দেখেন তো কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক গুলোর সাথে মিলাইতে পারতেছেন কিনা। এগুলো আসলে আসলে কোত্থেকে আসে? এগুলা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কেরই কিন্তু স্পেসিফিক গাইডেন্স ফর প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ফর স্পেসিফিক অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। রেকগনিশন, মেজারমেন্ট, ডিরেকগনিশন, মনে পড়ে? ওকে। এন্ড নাম্বার 4, ডিসক্লোজার্স এন্ড নোটস। জাস্ট একটা ফ্রেমওয়ার্ক মনে করায় দেওয়া, দ্যাটস ইট, আর কিচ্ছু না। হ্যাঁ, তাহলে আমার IAS 16-এ আমরা এই চারটা সেগমেন্টে আসলে কভার করবো। IAS 16টা ফার্স্টে আমরা দেখবো রেকগনিশন। ওকে, এখন আপনারা আমাকে একটু বলেন সিম্পলি, আমরা অ্যাসেটকে কখন রেকগনাইজ করতে পারি, অর অ্যাসেট রেকগনিশনের ক্রাইটেরিয়া কি ছিল? প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ভুলে যান, অ্যাসেট রেকগনিশনের বেসিক ডেফিনেশন কি ছিল, বেসিক ক্রাইটেরিয়া কি ছিল? অ্যাসেট হইতে হলে কি হইতে হবে? দেয়ার শুড বি আ কন্ট্রোল। কন্ট্রোল থাকতে হবে না? ওকে, কন্ট্রোলটা কিভাবে আসবে? ফ্রম দ্য পাস্ট ইভেন্ট, রাইট? এবং এখান থেকে আপনি কি পাবেন? ফিউচার ইকোনমিক বেনিফিট। মনে পড়ে কথাগুলা? তাহলে এখানেও আপনাকে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট এটাও রেকগনাইজ করার জন্য তিনটা ক্রাইটেরিয়া আছে। নাম্বার 1, it is owned or controlled by business. It is owned or controlled by business. Number 2, এটা কি প্রোভাইড করবে? ফিউচার ইকোনমিক বেনিফিট। লেখেন, it provides future economic benefit. ওকে, এই দুইটা কিন্তু অ্যাসেট থেকেই আসছে, অ্যাসেটের কথাই কিন্তু বলা ছিল। নাম্বার 3, the cost the cost the cost can be the cost can be measured reliably. The cost can be measured reliably. তাহলে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট রেকগনাইজ করতে গেলে আমাকে কয়টা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে? তিনটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। যখনই তিনটা ক্রাইটেরিয়া ফুলফিল করবে একমাত্র তখনই আমি কি করতে পারবো? আমি এটাকে আমার অ্যাকাউন্টিং এ আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে রেকর্ড করতে পারবো। কি রেকর্ড করতে পারবো? প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ডেবিট, রাইট? কারণ যেহেতু অ্যাসেট, আর আমি যদি এটা ক্যাশে পারচেজ করি তাহলে ব্যাংক ক্রেডিট, যদি ক্যাশে না করে আমার ক্রেডিটে করি তাহলে পেয়েবল ক্রেডিট। কথাটা ক্লিয়ার? তাহলে আমি আমার এই প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট তখনই ডেবিট করতে পারবো কখন? যখন আমার এই তিনটা ক্রাইটেরিয়া মিট করবে। ছোট কথা বাট ইম্পর্টেন্ট কথা। ওকে, এখন নেক্সট পয়েন্টে যদি আমি যাই, এই প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ডেবিট করব কত টাকা? এটাকেই আমরা বলি মেজারমেন্ট। তাহলে রেকগনিশন এবং মেজারমেন্টের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছি? ওকে, তাহলে এটাকে আমরা কি বলি? মেজারমেন্ট। ক্লিয়ার? ওকে, এখন আমাকে একটু বলেন যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ইনিশিয়ালি আমরা কোন ভ্যালুতে মেজার করি? কস্ট ভ্যালুতে। মনে পড়বে কথাটা? মনে থাকবে? এবং এই কস্টের মধ্যে যে কস্টগুলা আমরা ইনক্লুড করতে পারি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের কস্টের সাথে, সেটাকে আমরা কি বলি? ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তাহলে কোন কস্টগুলোকে আমরা প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের কস্ট হিসেবে কনসিডার করব? অনলি
ক্যাপিটাল এক্সপেন্ডিচার। সো এখানে আমরা আরেকটা ক্লাসিফিকেশন বুঝে যাই, ক্যাপিটাল এক্সপেন্ডিচার ভার্সেস রেভিনিউ এক্সপেন্ডিচার। তার মানে আমি কোন কস্টগুলো ইনক্লুড করতে পারবো, যে কস্টগুলো অনলি ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইন নেচার। ক্লিয়ার? আচ্ছা, ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইন নেচার তাহলে কোন কস্টগুলো একটু মনে রাখার ট্রাই করি। ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইন নেচারের কস্টগুলো হচ্ছে আমার কোন প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের পারচেজ প্রাইস, রাইট? পারচেজ প্রাইস। ওই প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টকে পারচেজ করার পর থেকে, প্লিজ, পারচেজ করার পর থেকে ওই প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টকে ইউজেবল করা পর্যন্ত, তাহলে পারচেজ করলেই হইলো না, পারচেজ করার পর থেকে ওইটাকে ইউজেবল করা পর্যন্ত ডিরেক্টলি যত অ্যাট্রিবিউটেবল মানে হচ্ছে রিলেটেড, যত রিলেটেড কস্ট আছে সেটাকেই আমরা কি বলি, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ক্লিয়ার? তাহলে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলতে আমরা কোন কস্টগুলোকে ইনক্লুড করব, যে কস্টগুলো হচ্ছে আমার ওই প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের সাথে ডিরেক্টলি রিলেটেড, ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল। কোন পর্যন্ত ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল? টু মেক দ্য প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ইউজেবল। কথাটা ক্লিয়ার? ওকে, এখন আসেন, ইউজেবল করার পরেও যদি ওই প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের কোনো কস্ট ওই প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ক্যাপাসিটিটাকে ইমপ্রুভ করে, আপগ্রেড করে, সেগুলাকেও আমরা কি বলতে পারি, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ইউ নো দা কনসেপ্ট, জাস্ট আইটেম গুলো একটু মনে করায় দেওয়া। খেয়াল করে দেখবেন, এটাই হচ্ছে আপনার ক্যাপিটাল এক্সপেন্ডিচারের লিস্ট। তো আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন যে ইনিশিয়াল মেজারমেন্টে কোন কস্টগুলো আমরা ইনক্লুড করতে পারবো। ইউ সি দ্য লিস্ট, আমরা যে ডেফিনেশন বললাম সেই ডেফিনেশনে কিন্তু সবগুলা লিস্ট চলে আসে এখানে, রাইট? আর কোন কস্টগুলো আমরা ইনক্লুড করতে পারবো না, যেমন রিপেয়ার, মেইনটেনেন্স, রাইট? এই কস্টগুলো আমরা এখানে ইনক্লুড করতে পারবো না। যেমন আর্লি সেটেলমেন্ট ডিসকাউন্ট, এটাকেও আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে ইনক্লুড করতে পারবো না। কথাটা বুঝতে পারছি? কথাটা ক্লিয়ার? কোনো ঝামেলা আছে এই পর্যন্ত? নাই। এইটুকু যদি আমরা ক্লিয়ার হয়ে যাই, তাহলে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ইনিশিয়ালি আমরা কোন ভ্যালুতে মেজার করলাম, কস্ট ভ্যালুতে। ক্লিয়ার? তাহলে কোন কস্ট, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তাহলে কোন কস্টগুলো আমরা ইনক্লুড করতে পারবো, যে কস্টগুলো ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল। আর্লি সেটেলমেন্ট ডিসকাউন্ট, এটা হচ্ছে, এটাকে আমরা বলি ক্যাশ মানে লাইক ফাইন্যান্সিং কম্পোনেন্ট। যে আপনি একটা মেশিন কিনছেন, আপনার নরমাল ডিউ টাইম হচ্ছে 6 মান্থ, মানে ডিউ টাইম বলতে আপনি 6 মান্থের মধ্যে তাকে পে করবেন। বাট যদি আপনি আগে পে করেন তাহলে আপনি একটা ডিসকাউন্ট পাবেন। দ্যাটস আ ফাইন্যান্সিং থিং, দ্যাট ডাজন্ট কানেক্টেড উইথ দ্য প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। ক্লিয়ার? এখানে একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল আছে, আপনারা একটু মনে করে দেখেন। আপনারা প্রভিশন পড়ছেন না, IAS 37 প্রভিশন পড়ছেন না? আমরা এখানে একটা যদি এক্সাম্পল দেই, সে ফর এক্সাম্পল আপনি কোন একটা প্ল্যান এস্টাবলিশ করবেন, কোন একটা প্ল্যান এস্টাবলিশ করবেন, ওকে? এখন আপনাকে গভর্নমেন্ট থেকে বলছে এই প্ল্যানটা এস্টাবলিশ করতে হলে এটার ইউজফুল লাইফ 10 বছর পর এটাকে আবার ক্লিন আপ করে দিতে হবে। ক্লিন আপ করে দিতে হবে মানে কি, ডিসম্যান্টেল করে দিতে হবে, ডিকমিশনিং করে দিতে হবে, যেটাকে আমরা বলি এনভায়রনমেন্টাল প্রভিশন। ওকে, বাট খেয়াল করে দেখেন, এই প্ল্যানটা আপনি কবে সেট আপ করতেছেন, আজকে, রাইট? বাট এই ডিসম্যান্টেলটা, এই সাইট ক্লিনিংটা কবে করবেন, 10 বছর পর, ঠিক না? ওকে, তাহলে 10 বছর পরে যে আপনি করবেন, 10 বছর পরে তো আপনার একটা অ্যাডভার্স সিচুয়েশন অ্যারাইজ করবে, মানে কি, এটার এগেইনস্টে আপনাকে একটা 10 বছর পর এটা ঠিক করার জন্য কিছু টাকা পে করতে হবে, লাইক এটা আপনাকে ক্লিন আপ করে দিয়ে আসতে হবে। তো ক্লিন আপ করার জন্য সে এখানে আপনার 10 বছর পর $1 মিলিয়ন লাগবে, আর আপনার প্ল্যান্টের খরচ হচ্ছে 10 মিলিয়ন। সে নাও কোয়েশ্চেন ইজ, এই যে 10 বছর পরে আমি যেটা ক্লিন আপ করব, এইটাকে আমি আমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসাবে আজকে কনসিডার করতে পারবো কিনা, আর করতে হবে কিনা। মানে ফার্স্ট কোশ্চেন হচ্ছে আমাকে করতে হবে কিনা,
ডেফিনেটলি করতে হবে। কেন? বিকজ আমি যদি এটাকে ডিসমেন্টাল না করি, গভর্নমেন্ট আমাকে এই প্ল্যান করার পারমিশনই দিবে না। তার মানে কি, দিস কস্ট ইজ ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল, directly related to acquire, to produce of property plant and equipment. আমি বুঝাইতে পারছি কথাটা? যেহেতু এটা ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল, ডিরেক্টলি রিলেটেড, তাহলে আমাকে কি করতে হবে, এই যে এনভায়রনমেন্টাল যে প্রভিশনটা, এটাকে আমার ক্যাপিটালাইজ করতে পারবো, ক্যাপিটালাইজ করতে হবে। ক্লিয়ার কথাটা? এন্ড ক্যাপিটালাইজ করতে পারা মানে কি, এই কস্টটা কবে ইনকার হবে, 10 বছর পর বা 10 বছর পরের ভ্যালু কত, 1 মিলিয়ন। আমি তাহলে তো আর এটাকে 1 মিলিয়ন আজকে বলতে পারি না। তাহলে আমাকে কি করতে হবে, এই 1 মিলিয়নকে ডিসকাউন্টিং করে আজকের প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতে হবে, যেভাবে আমরা প্রেজেন্ট ভ্যালুতে আনি, রাইট? এবং প্রেজেন্ট ভ্যালুতে আনার পর যে প্রেজেন্ট ভ্যালুটা আসবে সেটার সাথে আমার 10 মিলিয়ন ডলার অ্যাড হয়ে টোটাল অ্যামাউন্টটা হয়ে যাবে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আমি কি বুঝাতে পারলাম কথাটা? দ্যাট ইজ অ্যানাদার এক্সাম্পল অফ ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট। ওকে ওকে। এবং এই যে ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্টের এক্সাম্পল গুলো আমরা দিচ্ছি, আপনারা যখন আইএস 23 তে যাবেন, বড়োইং কস্টটাও কিন্তু একই কারণে আমরা ক্যাপিটালাইজ করতে পারি, কেননা আমরা যাবো ওই জায়গাটাতে হয়তো বা, বাট ওই বড়োইং কস্টটাকে কেন আমি ক্যাপিটালাইজ করতে পারি, বিকজ দোজ কস্ট আর ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল ফর কোয়ালিফাইং অ্যাসেট, ফর প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। দ্যাটস দ্য পারপাস, দ্যাটস দ্য রিজন। তাহলে আমরা ইনিশিয়াল এবং সাবসিকুয়েন্ট মেজারমেন্ট, মানে ইনিশিয়াল এবং সাবসিকুয়েন্ট কস্ট অর ইনক্লুড কস্ট, এক্সক্লুড কস্টকে আমরা ক্লিয়ার, কোন কস্টগুলো আমরা ইনক্লুড করতে পারবো। আমরা একটা টেকনিক্যাল অর ট্রিকি একটা এক্সাম্পল নিয়ে কথা বললাম, যেটা আইএস 37 এর সাথে রিলেটেড, প্রভিশনের সাথে রিলেটেড, রাইট? এখন আমরা অ্যাসেটটাকে ইনিশিয়ালি মেজার করলাম কোন ভ্যালুতে, কস্ট, রাইট? ওকে। তো আমি যখন কস্ট মডেলে এটাকে রেকর্ড করলাম, কস্ট ভ্যালুতে রেকর্ড করলাম, খেয়াল করে দেখেন, আমি তো এটার কস্ট, হিস্টোরিক্যাল কস্ট অ্যামাউন্টই রেকর্ড করছি, রাইট? বাট আমি যখন স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে আমার এই প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টটা দেখাবো, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে আমি যখন আমার এই প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টটা দেখাবো, আমি কি কস্ট ভ্যালুতে দেখাবো অর এটাকে ক্যারিং ভ্যালুতে দেখাতে হবে? স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে, অলওয়েজ রিমেম্বার, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে সব ভ্যালুগুলোকে আমরা কোন ভ্যালুতে রেকর্ড করি, ক্যারিং ভ্যালু অর নেট বুক ভ্যালু। ক্লিয়ার? ওকে। তাহলে এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, যখন আমি স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে এই প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ক্যারিং ভ্যালুতে রেকর্ড করব, আমাকে এখন বুঝতে হবে হোয়াট ইজ ক্যারিং ভ্যালু। ক্যারিং ভ্যালু মানে কি, কস্ট, রাইট, লেস accumulated depreciation, cost less accumulated depreciation, less any impairment loss। ওকে। তাহলে এই যে ইম্পেয়ারমেন্ট লস যদি থাকে আমার এক্সামের কোশ্চেনে, এটা কোন আইএস অনুযায়ী থাকবে, আইএস 36। তাহলে আমি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ক্যারিং ভ্যালু বলতে কি বুঝি, এটা কি ক্লিয়ার? ওকে। তাহলে এখন আমার দরকার যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ক্যারিং ভ্যালুর ফর্মুলা তো আমি বুঝে গেলাম, এখন আমার দরকার হোয়াট ইজ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, হোয়াট ইজ ইম্পেয়ারমেন্ট লস। সো হোয়াট ইজ ইম্পেয়ারমেন্ট লস, এটা আপনি আইএস 36 এ জানেন কিভাবে ইম্পেয়ারমেন্ট লস আসে, বাট হোয়াট ইজ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটা তো আপনার আইএস 16 এরই একটা পার্ট, ঠিক না, মেজারমেন্টের একটা পার্ট। তাহলে হোয়াট ইজ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বলি। ওকে। অ্যাকুমুলেটেড মানে কি, পুঞ্জি, কিউমুলেটিভ, টোটাল, রাইট? তাহলে হোয়াট ইজ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন,
It is a provision for total depreciation. It is a provision for total depreciation, right? And depreciation কি একটা expense, তাহলে আমি accumulated depreciation কি করছি, এই যে এক্সপেন্স গুলো সেটার এগেইনস্টই আমরা একটা রিভার্স অ্যাসেট অর প্রভিশন হিসেবে আমরা বুক করছি। তাহলে এই accumulated depreciation যখন আমি রেকর্ড করি, এটা ডাবল এন্ট্রি কি হয় ভাইয়ারা? depreciation expense debit accumulated depreciation account credit, depreciation account debit এটা আমি কোথায় চার্জ করি? স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে। এটা কোন ডেপ্রিসিয়েশন? ওই পার্টিকুলার ইয়ারের যে ডেপ্রিসিয়েশনটা। আর অ্যাকুমুলেটেড মানে কি? টিল দ্যাট ইয়ার টোটাল ডেপ্রিসিয়েশনের যে ব্যালেন্স, যেটাকে আমরা আমাদের অ্যাসেটের ক্যারিং ভ্যালুর ক্যালকুলেট করার সময় আমরা অ্যাসেট থেকে কি করি? বাদ দিই, মাইনাস করি। ক্লিয়ার? নাও নেক্সট পয়েন্ট ইজ কামিং। এই যে ডেপ্রিসিয়েশন বললাম, তাহলে ডেপ্রিসিয়েশন আমি ক্যালকুলেট করব IAS 16 অনুযায়ী কি মেথডে? আমাকে কি এখানে বলে দিছে যে আমার যে কোনো আলটিমেটলি মেথড অ্যাপ্লাই করলেই হবে? কারণ ডেপ্রিসিয়েশনের তো অনেক মেথড আছে, আপনারা জানেন কিনা? ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করার কিন্তু প্রায় 10 থেকে 12টা মেথড আছে। বাট IAS 16 কি সবগুলো মেথড অ্যালাউ করে? আর IAS 16 কি সবগুলো মেথড অ্যাপ্লাই করতে অ্যালাউ করে? না। তাহলে IAS 16 কোন কোন মেথড অ্যালাউ করে? স্ট্রেট লাইন মেথড, রিডিউসিং ব্যালেন্স মেথড। এই জায়গায় আমাদের কারো কোনো, আই ডোন্ট থিঙ্ক এটাতে আসলে খুব বেশি প্রবলেম থাকে। বাট সিম্পল একটু মনে রাখার জন্য অলওয়েজ রিমেম্বার, স্ট্রেট লাইন মেথডে আমরা ডেপ্রিসিয়েশন অলওয়েজ করব কিসের উপর? এটা খুব সিম্পল জিনিস বাট খুব পাওয়ারফুল জিনিস। অলওয়েজ রিমেম্বার, স্ট্রেট লাইন মেথডে আমরা অলওয়েজ ডেপ্রিসিয়েশন করব কার উপর? কস্টের উপর। এই জন্য আমার ডেপ্রিসিয়েশনটা কি হয় দেখেন, স্ট্রেট লাইন থাকে। কেননা কস্ট আর চেঞ্জ হবে না, ঠিক না? কস্ট তো কনস্ট্যান্ট, এবং এটাকে আমরা পার্সেন্টেজ দিয়েও করতে পারি, আবার যদি কোশ্চেনে ইউজফুল লাইফ দেওয়া থাকে সেটা দিয়েও আমরা করতে পারি। ক্লিয়ার? অন দ্য আদার হ্যান্ড, রিডিউসিং ব্যালেন্স মেথড আমরা ডেপ্রিসিয়েশন করি কার উপর? অন ক্যারি অ্যামাউন্ট। এখন বুঝতে পারতেছি কেন রিডিউসিং ব্যালেন্স মেথডে ডেপ্রিসিয়েশন গ্র্যাজুয়ালি রিডিউস হয়। কেন রিডিউস হয়? বিকজ ক্যারিং ভ্যালু কি আমার সেম থাকবে? ক্যারিং ভ্যালু প্রতি বছর কমতে থাকবে, এবং ক্যারিং ভ্যালু যদি প্রতি বছর কমে তাহলে ডেপ্রিসিয়েশন প্রতি বছর কমবে গ্র্যাজুয়ালি। ক্লিয়ার? এই জন্য এটাকে অনেক সময় আমরা রিডিউসিং ব্যালেন্স মেথড বলি, অনেক সময় এটাকে আমরা ডিমিনিশিং ব্যালেন্স মেথড। ডিমিনিশিং মানে কি? কমে যাওয়া, গ্র্যাজুয়ালি রিডিউস হওয়া। কথাটা ক্লিয়ার? ওকে, আচ্ছা। এই ডেপ্রিসিয়েশন করার সময় আমরা মনে রাখবো আমাদের একটা পলিসি আছে, সেটাকে আমরা বলি প্রপোর্শনের। এটাকে আমরা কি বলি? প্রপোর্শনের ডেপ্রিসিয়েশন আর প্রপোর্শনেট ক্যালকুলেশন। হোয়াট ইজ দিস মিনিং? প্রপোর্শনেট মানে কি? প্রো রাটা, রাইট? প্রপোর্শনেট রেট। লাইক আমরা অনেক সময় এক্সামে দেখবো, আমাকে কিছু বলবে না, বাট অ্যাসেটটা বছরের মাঝামাঝি সময় অ্যাকোয়ার করবে, সে জুলাইতে, আমার ইয়ার এন্ড হচ্ছে ডিসেম্বরে। তাহলে আমি কত বছরের ডেপ্রিসিয়েশন চার্জ করব? কত মাসের ডেপ্রিসিয়েশন চার্জ করব? 6 মান্থের। এই যে প্রো র্যাটা বেসিসে আমরা ডেপ্রিসিয়েশনটা চার্জ করি, ক্যালকুলেট করি, সেটাকে আমরা বলি প্রপোর্শনেট মেথড, প্রো র্যাটা মেথড। ক্লিয়ার? তাহলে আমরা এক্সামিনার যদি না বলে দেয়, এক্সামিনার যদি বলে দেয় তাহলে তো প্রো র্যাটা করবই, যদি কিছু নাও বলে তাও আমরা প্রো র্যাটা করবো, বিকজ দিস ইজ মোস্ট অ্যাকুরেট। এটা আমরা রিয়েল লাইফে প্রো র্যাটাই করি। ক্লিয়ার কথাগুলা? তাহলে দ্যাট ইজ দ্য পার্ট অফ কস্ট মডেলে আমরা কি করি? রেকগনিশন করার পর আমরা কস্ট মডেলে ইনিশিয়ালি আমরা অ্যাসেট গুলো, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টটাকে কোন ভ্যালুতে মেজার করি? ক্লিয়ার? সো দোজ আর কল ইনিশিয়াল মেজারমেন্ট। আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম এটা সব হচ্ছে ইনিশিয়াল মেজারমেন্টের পার্ট, রাইট? মেজারমেন্টের মধ্যে দুইটা জিনিস ছিল না? মেজারমেন্টের মধ্যে কয়টা জিনিস ছিল? একটা ছিল ইনিশিয়াল মেজারমেন্ট, আর একটা সাবসিকুয়েন্ট মেজারমেন্ট। অ্যাবসলিউটলি। ওকে,
একটা ছিল ইনিশিয়াল মেজারমেন্ট আর একটা ছিল সাবসিকুয়েন্ট মেজারমেন্ট। ওকে, মনে পড়ে কারো, মনে আছে যে আমরা আমাদের প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টকে সাবসিকুয়েন্টলি কোন ভ্যালুতে দেখাতে পারতাম আর কোন ভ্যালুতে মেজার করতে পারতাম? কারো কি মনে হয়, মনে থাকে, মনে আছে? একটু কি আমাকে মনে করাই দিবেন যে আমরা মনে নাই? আসলে এই জিনিসগুলো এখানে ছিল। ওকে, ওকে, আমরা বেটার এইটা ফলো করি, এটা আরো আমার ওর থেকে বেটার। এই যে আমরা সাবসিকুয়েন্টলি, খেয়াল করে দেখেন আমরা কি কি মডেল ফলো করতে পারি। ইদার কস্ট মডেল, রাইট, যেটা নিয়ে কি আর কথা বলার দরকার আছে, অর রিভ্যালুয়েশন মডেল। ওকে, আচ্ছা, এখানে আমার কোয়েশ্চেনটা খুব সিম্পল আপনাদের কাছে। আমি ইন বিটুইন দ্য ইয়ার আমি কি ইন্টারচেঞ্জ করতে পারবো? লাইক আমি একবার কস্ট মডেল করলাম, এরপর আবার রিভ্যালুয়েশন করলাম, এরপর আবার কস্ট মডেল করলাম, এরপর আবার রিভ্যালুয়েশন করলাম, এটা কি করা পসিবল? Never ever possible. Once you decided to move to revaluation model, right? আপনি একবার যখন revaluation মডেলে সুইচ করবেন, there is no way out to get back to cost model. কথাটা ক্লিয়ার? কেন বলতে পারবেন? What is the reason? কেন? ওকে, আপনাদের মেজারমেন্টের কথা মনে আছে? মেজারমেন্ট, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের মেজারমেন্টের দুইটা মেজারমেন্ট বেসিস ছিল, একটা হচ্ছে হিস্টোরিক্যাল কস্ট কনসেপ্ট আর একটা ছিল কারেন্ট ভ্যালু। মনে পড়ে থাকে? হিস্টোরিক্যাল কস্ট কনসেপ্ট কি ছিল? এই যে কস্ট মডেলটাই হচ্ছে হিস্টোরিক্যাল কস্ট কনসেপ্ট। ওকে, এখন আপনি যখন মেজারমেন্ট বেসিসটা হিস্টোরিক্যাল কস্ট থেকে সুইচ করে কারেন্ট ভ্যালুতে চলে গেছেন, আপনার পক্ষে আর মেজারমেন্ট সুইচ করা অর চেঞ্জ করা পসিবল না। দ্যাটস দ্য পার্ট অফ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে একটা রিলেভেন্ট পার্ট এটা। তার মানে যখনই আপনি একবার রিভ্যালুয়েশন মডেলে চলে যাচ্ছেন, রিভ্যালুয়েশন মানে কি? আপনি আপনার অ্যাসেট গুলোকে এখন কি করবেন? আপনি আপনার অ্যাসেট গুলোকে আপনার মার্কেট ভ্যালু অনুযায়ী রিভ্যালুয়েশন করবেন। কথাটা বুঝতে পারছি? তাহলে রিভ্যালুয়েশন মানে কি? নাও ইউ আর সুইচিং ইনটু মার্কেট ভ্যালু, রাইট? আপনি আপনার অ্যাসেট গুলাকে আবার ভ্যালু করে দেখছেন এটার রেলেভেন্ট মার্কেট ভ্যালু কি। ক্লিয়ার? নাও হোয়াট ইজ মার্কেট ভ্যালু, হোয়াট ইজ ফেয়ার ভ্যালু? এখানে আমি মার্কেট ভ্যালু বলতে কি বুঝি? আমি ওই অ্যাসেটটা কিনতে গেলে কত টাকা লাগবে সেটা, না ওই অ্যাসেটটা বিক্রি করে আমি কত টাকা পাবো? অলওয়েজ রিমেম্বার, ফেয়ার ভ্যালু ইট মিনস, মার্কেট ভ্যালু ইট মিনস দ্য এক্সিট প্রাইস। লাইক আমি ওই প্রপার্টিটা সেল করে কত টাকা পাবো, মানে ওই প্রপার্টিটার আজকের মার্কেটে ভ্যালু কত টাকা আছে। ক্লিয়ার? আচ্ছা, এখন আপনারা আমাকে বলেন রিভ্যালুয়েশন মডেল ফলো করার জন্য আমার ফার্স্ট এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট কন্ডিশনটা কি? ফার্স্ট কন্ডিশন এন্ড অনলি ওয়ান কন্ডিশন কি? ঠান্ডা মাথায় চিন্তা করেন। আপনি যে প্রপার্টিটা রিভ্যালুয়েশন করবেন, ওই প্রপার্টির যদি মার্কেট ভ্যালু না থাকে, আপনি কি রিভ্যালুয়েশন করতে পারবেন? তাহলে ফার্স্ট কন্ডিশনটা কি? অবশ্যই
ওই অ্যাসেটের একটা অ্যাক্টিভ মার্কেট ভ্যালু থাকতে হবে। দ্যাট ইজ নাম্বার ওয়ান, রাইট? অফকোর্স ওইটার একটা মার্কেট ভ্যালু থাকতে হবে। ওকে, নেক্সট পয়েন্ট, মার্কেট ভ্যালু কি সেম থাকে? মার্কেট ভ্যালু কি সেম থাকে? ফ্লাকচুয়েট করে না? তাহলে নেক্সট কন্ডিশন কি? নেক্সট কন্ডিশন হচ্ছে প্রতি বছর আপনাকে কি করতে হবে? রিভিউ করতে হবে, এবং রিভিউ করে দেখতে হবে যে মার্কেট ভ্যালুটা কি বাড়তেছে না কমতেছে। ক্লিয়ার? তার মানে মার্কেট ভ্যালুটা বাড়তেও পারে, যেটাকে আমরা বলি আপওয়ার্ড, আর মার্কেট ভ্যালুটা কমতেও পারে, যেটাকে আমরা বলি ডাউনওয়ার্ড। দ্যাট দ্য সেকেন্ড কন্ডিশন। ওকে, থার্ড কন্ডিশন, এই যে রিভ্যালুয়েশন আপনি করলেন, রিভ্যালুয়েশন করার কারণে যদি কোনো গেইন হয়, যদি কোনো গেইন হয়, রিভ্যালুয়েশন গেইন, এই গেইনটাকে আমরা কি হিসেবে দেখাবো? এটা কি আমরা রিয়েলাইজড ইনকাম বলতে পারবো, না এটা আনরিয়েলাইজড একটা ইনকাম? বিকজ এইটার কারণে আমি এখনো পর্যন্ত ইনকামটা আর্ন হয়েছে বাট রিকভার্ড হয় নাই, অথবা অদূর ভবিষ্যতে এটাকে আমরা রিকভার করতে পারবো না। আমরা এটা কবে রিকভার করতে পারবো? এই অ্যাসেটটার ইউজফুল লাইফ শেষে যখন আমি সেল করব তখন। ক্লিয়ার? তাহলে আমরা তিনটা কন্ডিশন দেখলাম। নাম্বার ওয়ান, আমাকে অবশ্যই কি করতে হবে? এই অ্যাসেটটার একটা মার্কেট ভ্যালু থাকতে হবে। নাম্বার টু, মার্কেট ভ্যালুটা প্রতি বছর আমাকে কি করতে হবে? রিভিউ করতে হবে। রিভিউ করে আমাকে এটা রিভাইজ করতে হবে। রিভাইজ করা মানে কি? এটা আপওয়ার্ড হইতে পারে, আবার ডাউনওয়ার্ডও হইতে পারে, রাইট? থার্ড কি দেখলাম? এই রিভ্যালুয়েশনের কারণে যদি কোনো গেইন হয়, যদি কোনো গেইন হয়, তাহলে গেইনটা আমাকে কি করতে হবে? আনরিয়েলাইজড ইনকাম হিসাবে। আনরিয়েলাইজড ইনকাম আমি কোথায় দেখাই? আদার কম্প্রিহেন্সিভ ইনকাম, রাইট? এই আদার কম্প্রিহেন্সিভ ইনকামের যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সটাই আমরা কোথায় ট্রান্সফার করি? রিভ্যালুয়েশন রিজার্ভ। কথাগুলো কি বুঝতে পারতেছি? তাহলে স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে কয়টা পার্ট থাকে? দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে রিয়েলাইজড পার্ট। রিয়েলাইজড পার্টটা হলো কোন পর্যন্ত? প্রফিট আফটার ট্যাক্স, এইটুকু পর্যন্ত হচ্ছে আমার রিয়েলাইজড পার্ট, রাইট? আর এর নিচে যে আদার কম্প্রিহেন্সিভ ইনকাম থাকে, সেটা কি আমার আনরিয়েলাইজড পার্ট। কথাটা ক্লিয়ার? তাহলে এই রিয়েলাইজড পার্টের যে ব্যালেন্সটা, এটা আমরা কোথায় ট্রান্সফার করি? রিটেন আর্নিংসে। আর আনরিয়েলাইজড পার্টের যে টোটাল ইনকামটা, এটা আমি কোথায় ট্রান্সফার করি? রিভ্যালুয়েশন রিজার্ভ। কতটা ক্লিয়ার? কোনো ঝামেলা মনে হচ্ছে? ওকে, 4 নাম্বার দেখলাম। 5 নাম্বার, আমি রিভ্যালুয়েশন করলাম, ঠিক আছে, দ্যাটস ফাইন, কোনো সমস্যা নেই। বাট আমার এই অ্যাসেটের কি ডেপ্রিসিয়েশন করতে হবে না? নাকি রিভ্যালুয়েশন মডেলে গেলে এটা ডেপ্রিসিয়েশন লাগবে না? ডেপ্রিসিয়েশন করতে হবে। তাহলে এই যে রিভ্যালুড আইটেম, এই রিভ্যালুড আইটেমের ডেপ্রিসিয়েশন আমরা কোন অ্যামাউন্টের উপরে করব? কস্ট অ্যামাউন্টের উপর না নিউ অ্যামাউন্টের উপর? সো দ্যাটস দ্য লাস্ট কন্ডিশন, যে আমার রিভ্যালুড আইটেমের ডেপ্রিসিয়েশন হবে কার উপর? অন রিভ্যালুড অ্যামাউন্টের উপর। এবং ইউজফুল লাইফ কোনটা হবে? রিমেইনিং ইউজফুল লাইফ। কথাটা কি আমরা বুঝতে পারলাম? কথাটা ক্লিয়ার? ওকে, এখানে আমরা যতটুকু দেখলাম, এই পুরো ব্যাপারটাকে যদি আমরা একটা ম্যাথের মাধ্যমে করি, একটা ছোট্ট একটা ক্যালকুলেশন করি, তাহলে হয়তো বা আমাদের জন্য ইজি হয়, আর রিলেট করাটা হয়তো বা বেটার হয়। একটু জাস্ট একটা ট্রাই করে দেখি যে একটা কোয়েশ্চেন আমরা পাই কিনা এখানে। ইলাস্ট্রেশন, এটি আমরা করতে পারি, ইলাস্ট্রেশন টুটা। আই থিঙ্ক ইটস গুড কোয়েশ্চেন।
এই পার্টটুকু আপনারা পরে পড়বেন, হ্যাঁ এই পার্টটুকু আমরা একটু কথা বলবো পরে, বাট আপাতত আমরা এটার রিভ্যালুয়েশনের ক্যালকুলেশনটা করব কি কি হচ্ছে এখানে। এবিসি কোম্পানি হ্যাড ল্যান্ড অ্যান্ড বিল্ডিং শোন অ্যাট কস্ট প্লাস ডেপ্রিসিয়েশন। The cost was 20 million 5 years ago when purchased. Land element 5 million. ওকে, তাহলে আমার টোটাল কস্ট কত? 20। এটার মধ্যে ল্যান্ড কত? কেন আমার আলাদা করা এখানে, কারণটা কি? বিকজ ল্যান্ডের কখনো কোনোদিন ডেপ্রিসিয়েশন হয় না, তাহলে আমি ডেপ্রিসিয়েশন করবো কোন অ্যামাউন্টের? 15 মিলিয়নের। এটার কারণে মনে রাখতে হবে। অ্যান্ড ইট হ্যাড এ ইউজফুল লাইফ অফ 30 ইয়ার্স এট দ্যাট টাইম। তাহলে আমার অ্যাকচুয়ালি কত বছর ছিল ইউজফুল লাইফ? 30 ইয়ার্স। আমি কত বছর আগে অ্যাসেটটা পারচেজ করছি? 5 ইয়ার্স। তাহলে টোটাল ডেপ্রিসিয়েশন কত বছরের হবে? 5 ইয়ার্স এর হবে, ঠিক না? ওকে, এই পর্যন্ত আমি অ্যাসেটটার ক্যারিং ভ্যালু বের করতে পারবো? পারবো? এইটুকু পর্যন্ত জাস্ট অ্যাসেটটার ক্যারিং ভ্যালু বের করতে পারবো? কত হয় দেখি। তাহলে আমার ফার্স্টে আমরা বলি কস্ট কত। কস্ট হচ্ছে 20 মিলিয়ন, রাইট? লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমি কিভাবে বের করব? 15 মিলিয়ন ডিভাইডেড বাই 30 ইয়ার্স। তাহলে কত হয় পার ইয়ার ডেপ্রিসিয়েশন? 0.5 মিলিয়ন, রাইট? এই 0.5 মিলিয়ন তো এক বছরের ডেপ্রিসিয়েশন, তাহলে ইন্টু 5, 2.5, রাইট? তাহলে আমার ক্যারিং ভ্যালু কত? 17.5 মিলিয়ন, রাইট? এইটুকু পর্যন্ত ক্লিয়ার? তাহলে এইটুকু পর্যন্ত আমার অ্যাকাউন্টিং এন্ট্রি কি ছিল? ডেপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যে ক্রেডিট হলো সেটাই আমার অ্যাসেটের কস্টটাকে কমাই দিছে, রাইট? 20 মিলিয়ন থেকে এটা 17.5 মিলিয়ন। এইটুকু পর্যন্ত আমরা বুঝতে পারলাম। দে হ্যাভ ডিসাইডেড অ্যাট স্টার্ট অফ দ্য ইয়ার। এটা খুব ইম্পর্টেন্ট। এটা কি বছরের শুরুতে ডিসাইড করছে নাকি বছরের শেষে ডিসাইড করছে? যদি বছরের শেষে ডিসাইড করতো তাহলে আরো এক বছরের ডেপ্রিসিয়েশন আপনাকে ক্যালকুলেট করে নিতে হইতো, রাইট? যেহেতু বছরের শুরুতে ডিসাইড করছে তাহলে এখন আর আপনাকে আর ডেপ্রিসিয়েশন এক বছরের ক্যালকুলেট করতে হবে না। They have decided at start of the year to revalue the land and building to their current value of 30 million. ভালো করে বুঝি, আগে আমি অ্যাসেটের ভ্যালুটা কত টাকায় দেখাইতাম? 20 মিলিয়ন, রাইট? বাট এখন এটার ভ্যালু কত? 30 মিলিয়ন। ক্লিয়ার? নাও আমি যদি এখন আপনাকে জিজ্ঞেস করি রিভ্যালুড অ্যামাউন্ট কত? রিভ্যালুড অ্যামাউন্ট কত? 30 মিলিয়ন, right? 30 million. Okay, now to calculate revaluation gain or loss, to calculate revaluation gain or loss, এই 30 মিলিয়ন থেকে আমি কি বাদ দিব? ক্যারিং ভ্যালু at the date of revaluation। তাহলে এখান থেকে আমি কি বাদ দিব? লেস ক্যারিং ভ্যালু at date of revaluation। তাহলে ক্যারিং ভ্যালু at date of revaluation কত? 17.5 মিলিয়ন। এগ্রিড? ওকে, 17.5 মিলিয়ন, যেটা এখন ভ্যালু আছে মার্কেটে 30 মিলিয়ন। তাহলে একটার কারণে আমার রিভ্যালুয়েশন আপওয়ার্ড হয়েছে না ডাউনওয়ার্ড হয়েছে? মানে রিভ্যালুয়েশন সারপ্লাস না রিভ্যালুয়েশন ডেফিসিট? সারপ্লাস, যেটাকে আমরা বলি রিভ্যালুয়েশন
গেইন, যেটাকে আমরা কি বলি, রিভ্যালুয়েশন গেইন। কত টাকা? 12.5 মিলিয়ন। এটুকু পর্যন্ত ক্লিয়ার আমাদের? কোনো কনফিউশন আছে? নাই। নাও আমি যদি এই পুরো ট্রানজেকশনটার আপনাকে ডাবল এন্ট্রি জিজ্ঞেস করি, এই রিভ্যালুয়েশন গেইনের অথবা রিভ্যালুয়েশন সারপ্লাসের, what will be the double entry, what will be the journal entry for this revaluation calculation? Journal entry. First question, জার্নাল এন্ট্রি যাওয়ার আগে এই 12.5 মিলিয়ন কি রিয়েলাইজড ইনকাম না আনরিয়েলাইজড ইনকাম? আনরিয়েলাইজড ইনকাম। এটা কোথায় চলে যাবে? আদার কম্প্রিহেনসিভ ইনকাম। দেন এটা কোথায় যাবে? রিভ্যালুয়েশন। ক্লিয়ার? বাট আমি আপনাকে জিজ্ঞেস করছি যে এটার জার্নাল এন্ট্রি কি হবে। টোটাল তারই মানে টোটাল। ওকে, আমি একটু সিম্পল ভাবে চিন্তা করি ওয়ান বাই ওয়ান। আমার এই অ্যাসেটটার আগে এই অ্যাসেটের লেজার অ্যাকাউন্টে, মানে অ্যাসেটের লেজার মানে কি, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের অ্যাকাউন্টে অ্যাসেটটা কত টাকায় দেখাচ্ছিল? রাইট, 20। এখন অ্যাসেটের ভ্যালু কত? 30। তাহলে অ্যাসেটের ভ্যালু কি বাড়ছে না? মানে কস্ট কি বাড়ছে না? তাহলে কতটুকু বাড়ছে? কতটুকু বাড়ছে? প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ডেবিট কত? 10 মিলিয়ন। তাহলে এই যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট আমরা ডেবিট করলাম, এই প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ডেবিটের ডিফারেন্স কোন অ্যামাউন্ট? দ্য ডিফারেন্স বিটুইন কস্ট ভ্যালু এন্ড রিভ্যালুয়েশন অ্যামাউন্ট। তাহলে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট অ্যাকাউন্টে খেয়াল করে দেখেন, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের যখন আপনি এন্ট্রি করবে, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টে এই অ্যাসেটটা কত টাকায় দেখানো ছিল? 20, রাইট? তাহলে আমাকে আর কত টাকা বাড়াইতে হবে এই অ্যাসেটটা 30 মিলিয়ন দেখানোর জন্য? আরো 10 মিলিয়ন বাড়াইতে হবে, রাইট? ওকে, নাও প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট বেড়ে যাচ্ছে 10 মিলিয়ন ডেবিট। ওকে, দেন হোয়াট উইল বি দ্য ক্রেডিট এন্ট্রি? রিভ্যালুয়েশন গেইন অর সারপ্লাস কত? 12.5 মিলিয়ন। বাট ডেবিট এবং ক্রেডিট কি মিলল? ডেবিট 10 মিলিয়ন, ক্রেডিট 12.5 মিলিয়ন। ইয়েস, খেয়াল করে দেখেন, আমি এখানে এই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যেটা বাদ দিলাম, আমি আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যেটা বুক করে রাখছি কস্ট মডেলে, আমি যখন রিভ্যালুয়েশন মডেলে যাব তখন কি আমার এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কি আর থাকবে রিজার্ভটা? আমাকে এটাও কি করে নিতে হবে? এটাও আমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, এটাও আমাকে রিমুভ করে নিতে হবে। তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত আছে আমার? অলরেডি 2.5 মিলিয়ন। এবং এটা কি আছে? ডেবিট আছে না ক্রেডিট আছে? ক্রেডিট আছে। তো যখন আমি এটা রিমুভ করব তখন কি হবে? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কোন মডেলের? কস্ট মডেলের, রাইট? তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট 2.5 মিলিয়ন। এখন মিলছে? তাহলে রিভ্যালুয়েশনের ডাবল এন্ট্রি কি হবে? প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট এন্ড রিভ্যালুয়েশন গেইন ক্রেডিট। কথাটা কি ক্লিয়ার? এর মধ্যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ডেবিট হবে কোন অ্যামাউন্টের ডিফারেন্স? ডিফারেন্স বিটুইন কস্ট এন্ড রিভ্যালুড অ্যামাউন্ট। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট হবে কোন অ্যামাউন্টটা? দা কস্ট মডেলের যতটুকু টোটাল ডেপ্রিসিয়েশন ছিল ততটুকু। এন্ড রিভ্যালুয়েশন গেইন অথবা লস কিভাবে হবে? দ্য ডিফারেন্স বিটুইন রিভ্যালুড অ্যামাউন্ট এন্ড ক্যারিং ভ্যালু। বুঝাইতে পারলাম কথাটা? কোনো কনফিউশন আছে? নাই। লস হইলে তখন কি হইতো? যদি এখানে লস হইতো, সে ফর এক্সাম্পল ধরেন এখানে যদি এই ভ্যালুটা হইতো হচ্ছে লাইক 15 মিলিয়ন, তাহলে কি এন্ট্রি হইতো আপনি বলেন আমাকে? কারণ আমার অ্যাসেট কত ছিল? 20। তাহলে অ্যাসেট কমে যাবে না? কারণ 20 থেকে 15 হয়ে গেছে, তাহলে অ্যাসেট ক্রেডিট হয়ে যাবে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন তখন ওইটার অনুযায়ী হবে, ডেবিট হবে, আর বাকিটুকু আমার যেটুকু লস হবে সেটুকু আমার তখন আলটিমেটলি, তখন তার ওইটা গেইন থাকবে না, তখন ওইটা হয়ে যাবে হচ্ছে রিভ্যালুয়েশন ডেফিসিট। এই যে রিভ্যালুয়েশন ডেফিসিট, রিভ্যালুয়েশন লস বলতে কিন্তু কোনো কথা নাই।
ডেফিসিট যেটাকে আমরা বলছি, এই ডেফিসিটটাই কিন্তু আসলে ইম্পেয়ারমেন্ট লস। আপনারা আইএস 36 এটাই শিখছেন অথবা এটাই বুঝছেন, যখন অ্যাসেটের ভ্যালুটা রিকভারেবল অ্যামাউন্টটা কমে যাবে ক্যারিং ভ্যালুর থেকে, সেটাই বেসিক্যালি ইম্পেয়ারমেন্ট লস। সো উই নো দ্য কানেকশন, হয়তো বা সামনে সময় পেলে আমরা কানেকশনটা দেখবো, কোনো সমস্যা নেই। এই পর্যন্ত কি আমরা পুরো পিকচারটা ক্লিয়ার? কোনো সমস্যা আছে এই জায়গায়? হ্যাঁ, না। এখন আসেন আমার রিভ্যালুড অ্যামাউন্ট কত, এখন রিভ্যালুড অ্যামাউন্ট কত? 30 মিলিয়ন। ওকে, আমার রিমেইনিং ইউজফুল লাইফ কত? 30 ইয়ার্স ছিল, এখান থেকে আমি কত বছর পার করে ফেলছি? 5 ইয়ার্স। তাহলে রিমেইনিং কত আছে আর? 25, রাইট? তাহলে আমার এই অ্যাসেটের ডেপ্রিসিয়েশন যখন আমি করব, আমি কি 30 মিলিয়নের উপর করব? 30 মিলিয়নের মধ্যে কতটুকু আমার আছে হচ্ছে ল্যান্ড? 7 মিলিয়ন। তাহলে ডেপ্রিসিয়েবল কম্পোনেন্ট কতটুকু? 23। তাহলে এই 23 মিলিয়নের রিমেইনিং ইউজফুল লাইফ কত? 25, রাইট? তাহলে পার অ্যানাম ডেপ্রিসিয়েশন কত? 0.92। এটা হচ্ছে পার অ্যানাম ডেপ্রিসিয়েশন, রাইট? তাহলে আগে আমার পার অ্যানাম ডেপ্রিসিয়েশন কত ছিল? 0.5। এখন আমার পার অ্যানাম ডেপ্রিসিয়েশন কত? 0.9। ক্লিয়ার কিনা কথাটা? ওকে, এই 0.92, এটার ডাবল এন্ট্রি যদি আমি জিজ্ঞাসা করি, এটা ডাবল এন্ট্রি কি হবে? স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কত টাকা যাবে? 0.92। তার মানে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট 0.92, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট 0.92, বিকজ এটি হচ্ছে আমার ফার্স্ট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ফর রিভ্যালুড আইটেম। বুঝতে পারলাম কথাটা? ওকে, এখন আমি যদি আপনাকে ঠিক এই পিকচার থেকে এখন আপনাকে আমি এই লাইনটা পড়তে বলি, এখন আপনি লাইনটা একটু পড়ে আমাকে আমার কনসেপ্টটা একটু বুঝবার ট্রাই করবেন। ইট ইজ দ্য কোম্পানিজ পলিসি, it is the company's policy to make an annual transfer, to make an annual transfer in reserve for excess depreciation. তাহলে এটা কার পলিসি? কোম্পানির পলিসি, রাইট? কোম্পানির পলিসি কি? সে কি করতে পারবে? অ্যানুয়ালি সে ট্রান্সফার করতে পারবে রিজার্ভ, রাইট? কতটুকু ট্রান্সফার করতে পারবে? এক্সেস ডেপ্রিসিয়েশন। এখন আমি যদি আপনাকে সিম্পলি জিজ্ঞেস করি 0.92 and 0.5, এইটার মধ্যে এক্সেস ডেপ্রিসিয়েশন কতটুকু? কিভাবে বের করছেন? ডেপ্রিসিয়েশন অন রিভ্যালুড অ্যামাউন্ট এন্ড ডেপ্রিসিয়েশন অন কস্ট অ্যামাউন্ট। তাহলে আমার ডেপ্রিসিয়েশনের এক্সেস ডেপ্রিসিয়েশন কত? 0.42। ক্লিয়ার? এখন ও কি বলছে? 0.42 আমি কি করতে পারবো? অ্যানুয়ালি ট্রান্সফার করতে পারবো। নাও কোয়েশ্চেন ইজ, অ্যানুয়ালি আমি কোথায় ট্রান্সফার করতে পারবো? কি ট্রান্সফার করতে পারবো? দ্যাটস দ্য কোয়েশ্চেন, রাইট? ওকে, আমাকে একটা সিম্পল প্রশ্নের উত্তর দেন। আমার এই যে আমার রিভ্যালুয়েশন গেইন হলো 12.5 মিলিয়ন, এই রিভ্যালুয়েশন গেইনটাকে আমরা কোথায় দেখাবো? রিভ্যালুয়েশন রিজার্ভে। ওকে, এবং এই রিভ্যালুয়েশন রিজার্ভ থেকে আমি কখন এটাকে রিয়েলাইজ করতে পারবো? ঠিক 25 বছর পরে গিয়ে। ওই যে ইউজফুল লাইফ শেষ হবে কবে? 25 বছর পরে গিয়ে। আমি 25 বছর পরে গিয়ে এই অ্যাসেটটা যখন আমি সেল করে গেইন হবে, তখন ওই অ্যামাউন্টটা যতটুকু আমার রিভ্যালুয়েশন রিজার্ভে থাকবে, পুরোটা আমি কোথায় নিয়ে যেতে পারবো? রিটেইন আর্নিংসে। কেননা রিটেইন আর্নিংস আমার কি রিজার্ভ? আনরিয়েলাইজড অর রিয়েলাইজড? রিয়েলাইজড রিজার্ভ। কথাটা বুঝতে পারছি? দ্যাটস দ্য ট্র্যাডিশনাল ওয়ে, দ্যাটস দ্য নর্মাল ওয়ে টু রেকগনাইজ আনরিয়েলাইজড গেইন। ওকে, বাট দেয়ার ইজ অ্যানাদার ওয়ে ইন আইএস 16, যেখানে আইএস 16 আপনাকে অ্যালাউ করে প্রতি বছর, এভরি ইয়ার ইউ ক্যান ট্রান্সফার ফ্রম রিভ্যালুয়েশন রিজার্ভ টু রিটেইন আর্নিংস, বাট কতটুকু? অনলি দ্য এক্সেস অ্যামাউন্ট অফ ডেপ্রিসিয়েশন। কথাটা বুঝে আসতেছে? তাহলে আমি আবারও আপনাকে বোঝানোর ট্রাই করি ব্যাপারটা। আমি এই 12.5 মিলিয়ন কবে গিয়ে ফাইনালি রিয়েলাইজ করতে পারতাম? ইউজফুল লাইফ শেষ, right? That is one way, but IAS 16 allow us to follow another way. সেটা কি?
যদি কোম্পানি চায়, যদি কোম্পানির পলিসিতে থাকে, তারা কি করতে পারবে, তারা প্রতি বছরের এই যেটুকু রিভ্যালুয়েশন রিজার্ভ থাকবে, সেই রিজার্ভ থেকে কোথায় সে ট্রান্সফার করতে পারবে, রিটেইন আর্নিংস। ক্লিয়ার? ওকে, তাহলে আমার রিজার্ভটা কোত্থেকে কোথায় যাবে, রিভ্যালুয়েশন রিজার্ভ থেকে কমে যাবে, কমে গিয়ে কার সাথে অ্যাড হবে, রিটেন আর্নিংস এর সাথে অ্যাড হবে। কথাটা বুঝতে পারছি? বাট খেয়াল করে দেখেন তো, ওভারঅল ইকুইটিতে কোনো চেঞ্জ হবে, ওভারঅল ইকুইটিতে, ওভারঅল ইকুইটিতে কিন্তু কোনো চেঞ্জ হবে না। তাহলে আলটিমেটলি কি হবে, রিভ্যালুয়েশন রিজার্ভ কমে যাবে। রিভ্যালুয়েশন রিজার্ভ কিসের পার্ট, ইকুইটির পার্ট। তাহলে ইকুইটি কমে গেলে কি হয়, ডেবিট হয়। তাহলে রিভ্যালুয়েশন রিজার্ভ ডেবিট হবে, বাট অ্যামাউন্ট কত, তাহলে আমাকে কতটুকু অ্যালাউ করবে, অনলি দ্য এক্সেস ডেপ্রিসিয়েশন। তাহলে আমার রিভ্যালুয়েশন রিজার্ভ থেকে আমি কতটুকু মাইনাস করব, 0.42। ক্লিয়ার? এন্ড রিটেন আর্নিংস এ গিয়ে এটা অ্যাড হবে কত, 0.42। তাহলে এই এক্সেস ডেপ্রিসিয়েশনের যে ট্রান্সফারটা হবে, এটার এন্ট্রি কি হবে, রিভ্যালুয়েশন রিজার্ভ ডেবিট, রিটেন আর্নিংস ক্রেডিট। এন্ড এন্ড আপনি এটা তখনই করতে পারবেন যখন এক্সামিনার বলে দিবে এটা কোম্পানির পলিসি। যদি এটা না বলতো, আপনি কি এই ট্রান্সফারটা করতেন? ট্রান্সফারটা কখন করতে পারবেন, যদি কোশ্চেনে বলা থাকে ইট ইজ কোম্পানিজ পলিসি। কথাটা বুঝাইতে পারলাম আমরা? কোন নেক্সট ইয়ার আবার রিভ্যালুয়েশন ক্যালকুলেট করব, ক্যালকুলেট করে আমি আবার দেখব যে রিভ্যালুয়েশন, সো এই জায়গাটা আমি আসতেছি, আপনার নেক্সট ইয়ারে গিয়ে আমি কি করতে পারি অথবা কি করতে হবে। সেম, তখন আবার এক্সেস ডিফারেন্স হইতে পারে, বিকজ তখন রিভ্যালুড অ্যামাউন্ট তো চেঞ্জ হবে প্রতি বছর, রিভ্যালুড অ্যামাউন্ট তো আর আমার প্রতি বছর সেম থাকবে না, ঠিক না? তাহলে ওভারঅল ব্যাপারটা কি আমার ক্লিয়ার? কোনো ঘাপলা আছে এই জায়গাটায়? আমার একটা কিউরিসিটি আছে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং থেকে, সেটা হচ্ছে আপনারা একটু বলতে পারবেন কেন এখানে এক্সেস ডেপ্রিসিয়েশনকে অ্যালাউ করলো, অন্য অ্যামাউন্টও তো হইতে পারতো। মানে কেন এক্সেস ডেপ্রিসিয়েশন টুকুকেই অ্যালাউ করছে টু অ্যাড উইথ রিটার্ন আর্নিংস? একটু ভালো করে খেয়াল করেন, আগে আমার পিএনএল এ হিট নিত কতটুকু ডেপ্রিসিয়েশনের জন্য, আগে পিএনএল এ হিট নিত মানে কি, আগে পিএনএল আপনি এক্সপেন্স হিসেবে কত টাকা চার্জ করতেন, 0.5 মিলিয়ন। তার মানে রিটেন আর্নিংস আগে কতটুকু কমতো ফর ডেপ্রিসিয়েশন, 0.5 মিলিয়ন। কারণ এক্সপেন্স যদি বাড়ে, প্রফিট কমে যায়, প্রফিট কমলে কি হবে, রিটেন আর্নিংস কমে যাবে, অ্যাগ্রি? বাট রিভ্যালুয়েশনের কারণে আমার কতটুকু বেশি হিট নিচ্ছে, এই যতটুকু বেশি হিট নিচ্ছে আপনাকে ঠিক ততটুকুই অ্যালাউ করতেছে, নট মোর দ্যান দ্যাট। লজিক্যাল, ঠিক না? ইটস ভেরি লজিক্যাল থিং। সেই জিনিসগুলো যখন আপনি নিজে রিলেট করতে পারবেন অথবা রিলেট করে পড়তে পারবেন, এই জিনিসগুলো খুব মজা লাগে। ওকে, তাহলে এই জায়গাটাতে আমাদের ক্লিয়ার, কোনো কনফিউশন আছে? নাই। এখন আসি, ওর যে কথাটা ছিল যে রিভ্যালুয়েশন, তো এটা, এই যে রিভ্যালুয়েশনটা হলো, এই রিভ্যালুয়েশনটা কি, আমি কি ধরছি, এটাই আমার ফার্স্ট ইয়ার অফ রিভ্যালুয়েশন, এর আগে অ্যাসেটের কোনো রিভ্যালুয়েশন হয় নাই, ঠিক না? ওকে, বাট এটা যদি কন্টিনিউইং ইয়ারের হইতো, তখন কি হইতো, হোয়াট উইল বি দ্য সিনারিও? আমি আগে ফার্স্ট ইয়ার অফ রিভ্যালুয়েশনের কথাটা শেষ করে আসি। প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, রাইট? আমি কোন মডেলে যাচ্ছি এটাকে, রিভ্যালুয়েশন মডেলে। বাট এটি আমার ফার্স্ট ইয়ার অফ রিভ্যালুয়েশন, এটি আমার ফার্স্ট ইয়ার অফ রিভ্যালুয়েশন। যদি ফার্স্ট ইয়ারেই এটা রিভ্যালুয়েশন হয়, যদি রিভ্যালুয়েশন গেইন হয়, এটা আমি কোথায় দেখাবো, আদার কম্প্রিহেনসিভ ইনকাম, এবং এটা কোথায় যাবে, রিভ্যালুয়েশন রিজার্ভ। ক্লিয়ার? এগ্রি? যেটা আমরা একটু আগে দেখছিলাম, রাইট? ওকে, যদি ফার্স্ট ইয়ারে রিভ্যালুয়েশন লস হয় আর ডেফিসিট হয়, তাহলে আমি এটা কোথায় দেখাবো,
লস কি কখনো আনরিয়েলাইজড হয়? লস কি? লস ইজ লস। তাহলে এটা আমি সরাসরি কোথায় দেখাবো? স্টেটমেন্ট অফ প্রফিট অর লস। এই স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে যে লসটা দেখাচ্ছি এটাই বেসিক্যালি আমার ইম্পেয়ারমেন্ট লস। আমি বুঝাতে পারলাম কথাটা? কথাটা ক্লিয়ার? তাহলে ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে কথাটা সিম্পল। কিভাবে সিম্পল? ফার্স্ট ইয়ারে আপনি যখন রিভ্যালুয়েশন করবেন, যদি এটা গেইন হয় তাহলে ওসিআই তে যাবে, আর যদি লস হয় তাহলে পিএনএল এ চলে যাবে। সিম্পল কথা, রাইট? বাট আপনাকে একটু মাথাটা চুলকাতে হবে যখন আপনি দেখবেন এই অ্যাসেটটা প্রিভিয়াসলি রিভ্যালুয়েশন করা হয়েছে অলরেডি। মানে কি, দিস ইজ নট দ্য ফার্স্ট ইয়ার অফ রিভ্যালুয়েশন। কথাটা বুঝাইতে পারতেছি? তাহলে এই অপশনে আপনি চিন্তা করতে হবে যে এই অ্যাসেটটা এর আগেও রিভ্যালুয়েশন হয়েছে। তার মানে কি, এই অ্যাসেটটার রিভ্যালুয়েশন মডেল অলরেডি ইউজ করা হয়। দিস ইজ নট দ্য ফার্স্ট ইয়ার অফ রিভ্যালুয়েশন। ক্লিয়ার? ওকে। যদি রিভ্যালুয়েশন অলরেডি ইউজ করা হয়ে থাকে তাহলে এটার আউটকাম, আউটকাম মানে কি, এটা রেজাল্ট কি আছে? আইদার রিভ্যালুয়েশন রিজার্ভ আছে, রাইট, অর রিভ্যালুয়েশন লস আছে, নাকি? এই দুইটাই তো হওয়ার কথা। এই দুইটার বাইরে তো আর কিছু হওয়ার কথা না, রাইট? তাহলে আমি এই যে অ্যাসেটটা আমি যে রিভ্যালুয়েশন করতেছি এই বছরে এসে, লাইক ইয়ার 2 তে এসে, যেটা আপনি বলছিলেন ইয়ার 2 তে এসে, তাহলে এই অ্যাসেটটা অলরেডি গত বছরে রিভ্যালুয়েশন হয়েছে। ওকে, তাহলে রিভ্যালুয়েশন যেহেতু হয়েছে তাহলে আইদার এইটা রিভ্যালুয়েশন রিজার্ভ আছে 10,000, অর রিভ্যালুয়েশন লস আছে 10,000। এই রিভ্যালুয়েশন লসটা আমি কোথায় দেখাইছি? স্টেটমেন্ট অফ প্রফিট অর লস। কথাটা ক্লিয়ার? এখন এখন আসেন কারেন্ট ইয়ারে। কারেন্ট ইয়ারে কারেন্ট ইয়ারে কি হইতে পারে আপনার? কারেন্ট ইয়ার মানে কি? কারেন্ট ইয়ার যেটা আমরা আছি এই ইয়ারে এখন কি হইতে পারে? রিভ্যালুয়েশন করে দেখতে পারেন, গেইনও হইতে পারে, রাইট, আবার লসও হইতে পারে। তাহলে ডিসিশন ট্রিটা কি আরেকটু বেড়ে গেল না? আরেকটু বেড়ে গেল। ওকে, এখন আসেন আমি একটা দিয়ে আগে আগাই, একটা দিয়ে। ধরেন এই বছরে রিভ্যালুয়েশন গেইন হয়েছে হচ্ছে আপনার সে $12,000। তাহলে এই বছর রিভ্যালুয়েশন গেইন হয়েছে কত? $12,000, ঠিক না? এখন এই বছরে যে রিভ্যালুয়েশন গেইন হয়েছে $12,000, এইটার ডেস্টিনেশন, এইটাকে আপনি কোথায় অ্যাডজাস্ট করবেন সেটা ডিপেন্ড করবে কার উপর? সেটা ডিপেন্ড করবে এটা প্রিভিয়াসলি কি কি ছিল এটা, ঠিক না? কারণ প্রিভিয়াসলি হয় দুইটার যে কোনো একটা ছিল, হয় রিভ্যালুয়েশন সারপ্লাস ছিল অর রিভ্যালুয়েশন ডেফিসিট ছিল। বুঝতে পারছি? Okay. এখন আমার কথাটা খুব সিম্পলি মনে রাখেন, প্রিভিয়াসলি এটা রিভ্যালুয়েশন সারপ্লাস ছিল, রিভ্যালুয়েশন সারপ্লাস ছিল। এই বছরে আবার রিভ্যালুয়েশন সারপ্লাস হচ্ছে 12,000। তাহলে টোটাল রিভ্যালুয়েশন সারপ্লাস কত? আগে ছিল অলরেডি 10,000, এই বছর আরো 12,000, তাহলে টোটাল রিভ্যালুয়েশন সারপ্লাস কত হবে? আমি বুঝাইতে পারতেছি কথাটা? কোনো ঘাপলা আছে এখানে? নাই। নাও প্রবলেম উড হ্যাপেন যদি এই বছরে গেইন হয় বাট লাস্ট ইয়ারে এটা কি ছিল? লস, ঠিক না? লাস্ট ইয়ারে লস ছিল কত? 10,000। আমার কোশ্চেন হচ্ছে লাস্ট ইয়ারে যে 10,000 লস ছিল আপনি এই বছরে গেইন করছেন না 12,000, তাহলে পুরো গেইনটা কি ওসিআই তে আপনি দেখাতে পারবেন? পুরো গেইনটা কি আপনার রিভ্যালুয়েশন রিজার্ভে দেখাতে পারবেন? কি করতে হবে আপনাকে? আগে আপনাকে এই 10,000 পিছন থেকে অ্যাডজাস্ট করে আসতে হবে।
রাইট? আপনাকে আগে ওই যে গর্তটা মানে গ্যাপটা আগে কাভার করতে হবে, ছোটবেলায় যেভাবে খেলতেন, গর্তটা কাভার করে তারপরে হচ্ছে পাহাড় বানাইতে হবে, তারপরে প্লাসের দিকে আসবে। তার মানে অলরেডি কিন্তু মাইনাস হয়ে আছে 10,000। তাহলে আপনি আগে ভরবেন এই 10,000, রাইট? ভরে দেন আপনি যতটুকু এক্সট্রা এখন গেইন থাকবে, কতটুকু এক্সট্রা গেইন? 2,000। এই এক্সট্রা গেইনটুকু আপনি কোথায় দেখাবেন? আদার কম্প্রিহেন্সিভ ইনকাম। আমি কিন্তু ম্যাথমেটিক্যালি বুঝাচ্ছি না, জাস্ট জেনারেল পার্সপেক্টিভ, দ্যাটস দ্য লজিক। এই লজিকে আপনি করেন। ক্লিয়ার? তাহলে যদি গেইন হয়, সেই গেইনের ট্রিটমেন্টটা হবে ডিপেন্ডিং অন প্রিভিয়াসলি গেইন ছিল না প্রিভিয়াসলি লস ছিল। ঠিক আছে? একইভাবে যদি এই বছরে লস হয় 12,000, যদি এই বছরে লস হয় 12,000, গেইন না, কি হয়েছে? লস হয়েছে। এখন একইভাবে যদি লস হয় 12,000, সেটাও ডিপেন্ড করবে কিসের উপর? প্রিভিয়াসলি গেইন ছিল না লস ছিল। যদি প্রিভিয়াসলি গেইন থাকে তাহলে গেইন কত আছে? 10,000 আছে। তাহলে আগে রিভ্যালুয়েশন রিজার্ভ থেকে আপনার কতটুকু মাইনাস করতে হবে? 10,000, রাইট? 10,000 মাইনাস করার পরেও আরো লস থাকে কত? এই 2,000 লস কোথায় চলে যাবে? স্টেটমেন্ট অফ লজিকটা বুঝতে পারছি? কথাটা কি ক্লিয়ার? ওকে। আর যদি এই বছরে লস প্রিভিয়াস ইয়ারেও লস ছিল, তাহলে কার কোনো প্রশ্ন আছে? আগের বছরে আমি লস দেখাইছি 10,000, কোথায় দেখাচ্ছি? স্টেটমেন্ট অফ প্রফিট আর লসে। এই বছরও যেটা লস হইলো 12,000, এটা আমার কোথায় চলে যাবে? স্টেটমেন্ট অফ প্রফিট আর লস। That's the most tricky part, complicated part, that is connected with IAS 16 and IAS 36 impairment loss। এই যে আমরা যে রিমেইনিং পোর্শনটা স্টেটমেন্ট অফ প্রফিট আর লসে দেখাচ্ছি, রিমেইনিং পোর্শন মানে কি? যেটুকু আমার অ্যাসেটের ভ্যালু অ্যাডজাস্ট করার পর যে অ্যামাউন্টে স্টেটমেন্ট অফ প্রফিট আর লসে যাচ্ছে অ্যাজ অ্যান রিভ্যালুয়েশন লস, এটা আসলে রিভ্যালুয়েশন লস না। রিভ্যালুয়েশন লস বলতে কোনো কথা নাই অ্যাকাউন্টিং এর ভাষায়, এটাকে আমরা বলি ইম্পেয়ারমেন্ট লস। বুঝাইতে পারলাম আমি? ক্লিয়ার এখন আইএস 16 এর পুরো কমপ্লিকেসিটা? আইএস 16 এর এই জায়গাটাই আপনাদেরকে সব থেকে বেশি ভোগায়, এবং এই জায়গাটাই আপনাকে মনে রাখতে হবে যে আইএস 16 এ কি কি প্রবলেম আপনার এক্সামে থাকতে পারে। ওই যে এক্সেস ডেপ্রিসিয়েশনের ব্যাপারটা, রিভ্যালুয়েশনের এই যে রিভ্যালুয়েশন সারপ্লাস, রিভ্যালুয়েশন লস, এটার যে প্রিভিয়াস যদি থাকে সেটার অ্যাডজাস্টমেন্ট গুলো, এটি আপনার এক্সামে বেশি আসে। হ্যাঁ, রিটেন আর্নিংস এর সাথে, রিটেন আর্নিংস এর সাথে, কারণ আমার তো ওপেনিং ব্যালেন্স হিসেবে রিটেন আর্নিংস আছে আর রিভ্যালুয়েশন লস আছে। তাহলে হয় এটা রিভ্যালুয়েশন লসের সাথে, মানে সরি রিভ্যালুয়েশন রিজার্ভ আছে, হয় রিভ্যালুয়েশন রিজার্ভের সাথে আমি অ্যাডজাস্ট করবো, তাহলে রিটেন আর্নিংস এর সাথে অ্যাডজাস্ট করবো। কারণ রিটেন আর্নিংস এর অ্যাডজাস্ট করা মানেই তো প্রফিট অ্যাডজাস্ট করা। এগ্রি? ওকে। কোনো কনফিউশন আছে আমার মেজারমেন্টের এই জায়গা পর্যন্ত? নাই। নাও ফাইনাল পার্ট ইজ ডিরেকগনিশন। আমার কুইক রিভিশনে এই জিনিসটা খুব সুন্দর করে আলাদা করা আছে। হ্যাঁ, এই যে কুইক রিভিশনে দেখবেন এটাতে খুব দারুণ করে একদম সেপারেট করা আছে, মানে ডিসিশন ট্রি করে করা আছে। ওকে, সো ইট ইজ হেল্পফুল, ভেরি মাচ হেল্পফুল। ডিরেকগনিশন, ডিরেকগনিশন মানে কি? মানে কি আমি আর এই অ্যাসেট থেকে ফার্দার বেনিফিট পাচ্ছি না, তার মানে এখন এখন অ্যাসেটটা কি করে ফেলতে হবে? আমাকে ডিসপোজ করে দিতে হবে, সেল করে দিতে হবে। ওকে, তাহলে সেল করে দেওয়ার সময় আমাকে এখন কি করতে হবে? অ্যাসেটটা আমার ফাইন্যান্সিয়ালস থেকে রিমুভ করে দিতে হবে। ক্লিয়ার? রিমুভ করে দিতে হবে। সো রিমুভ করা মানে হচ্ছে আমার অ্যাসেটটা এখন ডিরেকগনাইজ করতে হবে। ওকে, তার মানে আমার অ্যাসেটটা ক্রেডিট হয়ে যাবে। আগে আমি কি করছি? অ্যাসেটটা ডেবিট করছি, যখন আমি ডিরেকগনাইজ করব তখন আমি এটা কি করব? ক্রেডিট করব। ক্লিয়ার? তো যখন আমি অ্যাসেটটা রিমুভ করব তখন এখানে আমার একটা ডিসপোজাল গেইন অর লস ক্যালকুলেট করতে হবে, রাইট? ডিসপোজাল গেইন অর লস ক্যালকুলেট করতে হবে। ফর্মুলাটা দেখেন ডিসপোজাল গেইন অর লসের।
ডিসপোজাল প্রসিড। ডিসপোজাল প্রসিড মানে কি, আপনি ওই অ্যাসেটটা সেল করে কত টাকা পাচ্ছেন, এটা হয় ইমিডিয়েট পেয়ে গেছেন আর ফিউচারে পাবেন হোয়াট এভার। এখান থেকে কি বাদ দিবেন, ক্যারিং অ্যামাউন্ট অফ ডিসপোজড অ্যাসেট কোন ডেটে, অ্যাট ডিসপোজাল ডেট। কখন গেইন হবে, যখন ক্যারিং অ্যামাউন্টের থেকে ডিসপোজাল প্রসিডটা বেশি হবে। এই যে লেখা আছে, if proceed is greater than carrying amount then it is a disposal profit, right, disposal gain। আর যদি প্রসিডটা কম হয় তাহলে ডিসপোজাল লস। ক্লিয়ার? তাহলে এটা ডিসপোজাল গেইন অর লস যেটাই হোক, এটাকে আমি গ্রস প্রফিটের আগে দেখাবো না গ্রস প্রফিটের পরে দেখাবো? Is it my regular trading income? No, it is other income, right? এটা আমার গ্রস প্রফিটের পরে আসবে। ক্লিয়ার? ওকে। এখন এই যে গেইন অর লস যেটি আমি দেখাই না কেন, ডিসপোজাল গেইন অর লস, এইটা ডিপেন্ড করবে এই অ্যাসেটটাকে আমি কস্ট মডেলে রাখছিলাম নাকি রিভ্যালুয়েশন মডেলে রাখছিলাম। মনে পড়ে? যদি কস্ট মডেলে রাখি তাহলে তো সরাসরি পিএনএল এ চলে যাবে, এছাড়া এটা নিয়ে আর কোনো কথা নাই, সরাসরি রিটেন আর্নিংস এর সাথে খেলা এটা, রাইট? বাট যদি রিভ্যালুয়েশন মডেলে রাখি তাহলে এটার একটা রিজার্ভ আছে না, আমাকে ওই রিজার্ভটা কি করতে হবে, এখন ট্রান্সফার করে নিয়ে আসতে হবে। ওই যে একটু আগে আমরা যে কথাগুলো বলছিলাম একটু আগে, কথাটা বুঝতে পারছি? So that is how you can actually connect with IS 16, not much complicated, but একটু আপনাকে মনোযোগ দিয়ে জিনিসগুলো দেখতে হবে, কানেক্ট করতে হবে। তাহলে আমরা তিনটা জিনিস দেখলাম, লাস্ট পয়েন্ট কি ছিল আমাদের, I16 এ কি কি দেখবো, রেকগনিশন, মেজারমেন্ট, ডি রেকগনিশন এন্ড এই যে জাস্ট ডিসক্লোজার গুলো একবার পড়লেই বুঝতে পারবেন যে কি কি ডিসক্লোজার আপনি দিবেন। ডিসক্লোজার মানে কি, এক্সপ্লেন করা, ঠিক না? দেখেন কি কি ডিসক্লোজার আপনি দিবেন I16 থেকে। কি কি ডিসক্লোজার দিতে হবে আমাকে, বেসিস ফর মেজারিং ক্যারিং অ্যামাউন্ট, আপনি ক্যারিং অ্যামাউন্টটা কোন বেসিসে করছেন, লাইক কিভাবে করছেন। ডেপ্রিসিয়েশন মেথড, আপনি কি স্ট্রেট লাইন মেথড ফলো করছেন না রিডিউসিং মেথড। এটা কিন্তু কোনো পলিসি না যে আপনাকে স্ট্রেট লাইনই করতে হবে, বাট এখানে একটা কথা আছে যে সেম নেচারের অ্যাসেট গুলো যদি আপনি একটা স্ট্রেট লাইন করেন বাকিগুলো আপনাকে স্ট্রেট লাইন করতে হবে, দ্যাটস পার্ট অফ কনসিস্টেন্সি। আবার যদি কোনো একটা অ্যাসেটকে আপনি রিডিউসিং করেন তাহলে সেম নেচারের সব অ্যাসেট গুলোকে আপনাকে রিডিউসিং করতে হবে। ইউজফুল লাইফ, রাইট? আমি কত ইউজফুল লাইফ ধরছি, এটাও কিন্তু কোনো সায়েন্স নাই যে অ্যাকুরেটলি এই ধরতে হবে, ইটস অ্যান অ্যাজাম্পশন। গ্রস ক্যারিং অ্যামাউন্ট অ্যান্ড অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যান্ড ইম্পেয়ারমেন্ট লস, মানে গ্রস অ্যামাউন্ট কত, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত, ইম্পেয়ারমেন্ট লস কত, মানে এক কথা হচ্ছে আপনার রিকনসিলিয়েশনটা, মানে আপনার ওপেনিং ব্যালেন্স কত প্লাস অ্যাডিশন কত, মানে অ্যাসেট এই বছরে কত টাকা অ্যাড করছেন, প্লাস রিভ্যালুয়েশন যদি হয়ে থাকে, লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, লেস যদি কোনো ডিসপোজাল করে থাকে, এই পুরো ক্যালকুলেশন করার পর ক্লোজিং যে ক্যারিং ভ্যালুটা, এই ক্লোজিং ক্যারিং ভ্যালুটাই হচ্ছে আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। এই যে ক্যালকুলেশনটা করা, এই ক্যালকুলেশনটাকে আমরা বলছি রিকনসিলিয়েশন। ওকে, জাস্ট এক কথায় ওয়ার্কিং যেটা আমরা করি সেটাই বেসিক্যালি আমরা ডিসক্লোজার বলছি। ওকে, কোন মেথড, যদি ডেপ্রিসিয়েশন মেথড চেঞ্জ হয় না, ডেপ্রিসিয়েশন মেথড এটা হচ্ছে অ্যাকাউন্টিং এস্টিমেটেড চেঞ্জ, এটার কারণে কোনো রেট্রোস্পেক্টিভ অ্যাডজাস্টমেন্ট দিতে হয় না। আমার রেট্রোস্পেক্টিভ অ্যাডজাস্টমেন্ট দিতে হয় যদি পলিসি চেঞ্জ হয়, পলিসি চেঞ্জ হলে রেট্রোস্পেক্টিভ দিতে হয়। ওকে, IS 23 বরোইং কস্ট, এটা নিয়ে কোনো
ডোন্ট থিঙ্ক এটা ইটস আ ভেরি সিম্পল একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, এটা আসলে খুব একটা কমপ্লিকেটেড না। তারপর গভর্নমেন্ট গ্র্যান্ট IS 20, এটাতে কোনো ঝামেলা? আই ডোন্ট থিঙ্ক এটাতে খুব একটা ঝামেলা হওয়া উচিত আর হইতে পারে, বিকজ এগুলো সব স্ট্রেট ফরওয়ার্ড। ইনভেস্টমেন্ট প্রপার্টি IS 40, এটা নিয়ে কোনো কথা বলতে হবে? বলতে পারেন, সমস্যা নেই। মানে কি বলতে হবে? ফার্স্ট অফ অল, ইনভেস্টমেন্ট প্রপার্টি কি সেটা তো আপনারা ক্লিয়ার হয়েছে, ফার্স্টে আমি ডেফিনেশন লিখে দিচ্ছি, রাইট? তাহলে দুইটা জিনিস মনে রাখবো, আইদার রেন্টাল ইনকাম অর ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন, রাইট? এই দুইটাই হবে আমার জন্য IS 40। ওকে, এখন আসি ইনভেস্টমেন্ট প্রপার্টি, এটার এক্সাম্পল দেওয়া আছে, দেখেন কি কি আমার ইনভেস্টমেন্ট প্রপার্টি এন্ড কি কি ইনভেস্টমেন্ট প্রপার্টি না, এটা একটু মনে রাখেন আর লিস্ট গুলো একটু পড়ে ফেলেন, এটা অনেক সময় এক্সামিনার আস্ক করে আপনাকে। ক্লিয়ার? এগুলোই আমরা কথা বলছি, বাট একটা জিনিস একটু মনে রাখবো, সেটা হচ্ছে যে মানে যদি আমি এখনো ডিসাইড না করি, আনডিটারমাইন্ড ওয়েতে যদি থাকি, এটাকে আমরা অলওয়েজ কনসিডার করবো অ্যাপারেন্টলি ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে। খেয়াল করে দেখেন যে ল্যান্ড হেল্ড ফর আ কারেন্টলি আনডিটারমাইন্ড ফিউচার ইউজ, মানে আমি এখনো ডিসাইড করি নাই এটা কি আমার অফিসিয়াল ফ্যাক্টরি করব না কি করব, সে অবস্থায় ফ্রি হোল্ড ল্যান্ডকে আমরা ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবেই রাখবো, বিকজ এটা আমি চাইলে যে কোনো সময় আবার সেলও করতে পারি। ওকে, দ্যাটস ইন নেচার আর কি। তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার হলাম যে কোনটা আমার ইনভেস্টমেন্ট প্রপার্টি, কোনটা আমার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, এন্ড কোনটা লাইক ইনভেন্টরি। ওকে, এন্ড কোনগুলো আমার ইনভেস্টমেন্ট প্রপার্টি না, এগুলো সবই দেখবেন ওই যে প্রপার্টি হয় প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, নয় ইনভেন্টরি। সো এগুলো আমার ইনভেস্টমেন্ট প্রপার্টি না। ওকে, নেক্সট পয়েন্ট, ইনভেস্টমেন্ট প্রপার্টি আমরা ইনিশিয়ালি কোন ভ্যালুতে মেজার করব? এটা রেকগনিশন ক্রাইটেরিয়া, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট একই ক্রাইটেরিয়া, কন্ট্রোল, ওনারশিপ থাকতে হবে, ফিউচার ইকোনমিক বেনিফিট দিবে, কস্ট মেজার করতে পারতে হবে। নেক্সট কোশ্চেন আসে, নেক্সট প্রশ্নটা আসে হচ্ছে মেজারমেন্ট। তো ইনিশিয়ালি আমরা কোন ভ্যালুতে মেজার করব? এটা অ্যাজ ইট ইজ সেম, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের মতোই, বাট সাবসিকুয়েন্টলি আমরা কোন ভ্যালুতে মেজার করব, দ্যাটস দ্য পয়েন্ট এখানে, দ্যাট ইজ দ্য মেইন ডিফারেন্স। এতক্ষণ যা দেখলাম সেখান থেকে IS 16 এর সাথে IS 40, সাবসিকুয়েন্টলি আমরা কোন কোন মডেলে রাখতে পারবো? আইদার কস্ট মডেল, কস্ট মডেল অ্যাজ ইট ইজ যেভাবে আমরা রেখে আসছি, কস্ট মডেলে আমরা কি করি, ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করি, যদি কোনো ইম্পেয়ারমেন্ট লস থাকে সেটা আমরা অ্যাডজাস্ট করি। সো সিম্পল, সেম অ্যাজ IS 16, বাট IS 16 এ আমার কি ছিল, কস্ট মডেল অর রিভ্যালুয়েশন মডেল, ঠিক না? বাট হিয়ার ইজ দ্য ডিফারেন্স, এখানে কি মডেল? তাহলে IS 16 অ্যান্ড IS 40 তে গিয়ে মেন একটা জায়গায় গিয়ে আমার ডিফারেন্স থাকে মেজারমেন্টে, সেটা হচ্ছে IS 16 এ আমরা কোন ভ্যালুতে মেজার করতে পারি সাবসিকুয়েন্টলি, কস্ট মডেল অর রিভ্যালুয়েশন মডেল, বাট এখানে কস্ট মডেল অর ফেয়ার ভ্যালু মডেল। তাহলে এখানে একটা প্রশ্ন থেকে যায় যে রিভ্যালুয়েশন মডেল আর ফেয়ার ভ্যালু মডেল তাহলে কি দুটো এক? হোয়াট ডু ইউ থিঙ্ক? রিভ্যালুয়েশন মডেল অর ফেয়ার ভ্যালু মডেল দুইটা এক না, অলওয়েজ রিমেম্বার দিস থিং। কেন এক না? ওকে, রিজন হচ্ছে আমি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট এটা কি আমি ইমিডিয়েট রিসেল করার পারপাসে ইউজ করতেছি, মানে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন মানে কি যদি দাম বেড়ে যায় তাহলে কি আমি অ্যাসেটটা সেল করে দিব? প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট না। বাট ইনভেস্টমেন্ট প্রপার্টি কি করতে পারবো, আমি ইমিডিয়েটলি চাইলে সেল করতে পারবো। ওকে, হিয়ার ইজ দ্য ডিফারেন্স। তাহলে রিভ্যালুয়েশন মডেলে যখন আমি রিভ্যালুয়েশন মডেল ইউজ করি, রিভ্যালুয়েশন মডেল থেকে যদি কোনো গেইন হয়, সেই গেইনটাকে আমরা কি বলছি, আনরিয়েলাইজড গেইন। বাট IS 40 অনুযায়ী যদি ফেয়ার ভ্যালু মডেলের কোনো গেইন হয়,
দ্যাট ইজ মাই রিয়েলাইজড গেইন। ডিফারেন্সটা ক্লিয়ার? তাহলে দ্যাট ইজ ওয়ান ডিফারেন্স। কি ডিফারেন্স? রিভ্যালুয়েশন মডেলে যে গেইনটা হইতো সেই গেইনটা আমার জন্য কি হইতো? আনরিয়েলাইজড গেইন। কেন আনরিয়েলাইজ? বিকজ এটা আমি কবে সেল করতে পারবো, কবে আমি রিয়েলাইজ করতে পারবো? ইউজফুল লাইফ শেষে। বাট ইনভেস্টমেন্ট প্রপার্টি চাইলে আমি কি করতে পারবো? ইমিডিয়েটলি এটাকে রিয়েলাইজ করতে পারবো। দ্যাট ইজ নাম্বার ওয়ান ডিফারেন্স। সেকেন্ড ডিফারেন্স, রিভ্যালুয়েশন মডেলে আমরা কি করি? ডেপ্রিসিয়েশন চার্জ করি না? রিভ্যালুয়েশন মডেলের উপর আমার কি হয়? ডেপ্রিসিয়েশন চার্জ হয় না? কেন? বিকজ ওটা ওয়ার এন্ড টিয়ার হয়, ওটার কনজিউম হয়, এই কারণে আমার ওইটার ইকোনমিক ভ্যালু কমতে থাকে। বাট অলওয়েজ রিমেম্বার, আইএস 40 তে যখন আপনি ফেয়ার ভ্যালু মডেল ইউজ করবেন, নো ডেপ্রিসিয়েশন। ডিফারেন্সটা ক্লিয়ার? ডিফারেন্সটা ক্লিয়ার? তাহলে ইনভেস্টমেন্ট প্রপার্টি আমি যদি ফেয়ার ভ্যালু মডেলে মেজার করি তাহলে আমার কোনো ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে? কোনো ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করতে হবে না। ক্লিয়ার? এবং এখান থেকে যদি কোনো গেইন অথবা লস হয়, যেটাই হোক, গেইন হোক অথবা লস হোক, আমি সরাসরি এটা কোথায় দেখাতে পারবো? স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে। তাহলে রিভ্যালুয়েশন লস রিভ্যালুয়েশন মডেল এবং ফেয়ার ভ্যালু মডেল কি এক হইলো? ডিফারেন্সটা কি বুঝতে পারলাম? এই ডিফারেন্স গুলো আমাকে মাথায় রাখতে হবে ক্যালকুলেশন করার সময়। ক্লিয়ার? কোনো সমস্যা আছে? এরপর আইএস 40 একটা লাস্ট কমপ্লিকেটেড পার্ট, এটা হচ্ছে ট্রান্সফার। কমপ্লিকেটেড একটু বললাম এই কারণে, বিকজ এই জায়গাটাতে অনেক সময় এক্সামিনার আপনাকে নিয়ে খেলে। ট্রান্সফার মানে কি? ট্রান্সফার লাইক আপনি আপনি আগে এই অ্যাসেটটাকে ইউজ করতেন প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট পারপাসে, মানে আগে এটা কি ছিল? প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। ওকে, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড? I60। নাও আপনি ওই অ্যাসেটটা পারপাস চেঞ্জ করে ফেলছেন, এখন আপনি কি পারপাসে ইউজ করতেছেন? ইনভেস্টমেন্ট প্রপার্টি। ক্লিয়ার? আবার ভাইস ভার্সাও হইতে পারে নাকি? আগে এটা ছিল ইনভেস্টমেন্ট প্রপার্টি, রাইট? এখন এটা কোন পারপাসে ইউজ করবেন? প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। তাহলে এই জায়গায় কি একটা প্যাচ আছে না? প্যাচ তো অবশ্যই আছে। ওকে, এখন আপনি যদি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট থেকে আপনি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট থেকে যদি ইনভেস্টমেন্ট প্রপার্টিতে যান, তাহলে আপনাকে কি করতে হবে? প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টটা রিরেকগনাইজ করতে হবে, রাইট? এন্ড রেকগনাইজ করতে হবে কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড? আইএস 40। এগ্রিড? সে আপনি 1st জানুয়ারি থেকে এটা ইউজ করতেছেন প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, হঠাৎ করে 1st সেপ্টেম্বরে আপনি ডিসিশন নিলেন আপনি ইনভেস্টমেন্ট প্রপার্টিতে সুইচ করবেন। হইতেই পারে, আর এটা বছরের শুরুতেও হইতে পারে, বছরের মাঝামাঝি না হয়ে বছরের শুরুতে হইতে পারে। তাহলে সেপ্টেম্বরের আগ পর্যন্ত আপনি অ্যাসেটটার জন্য কোন আইএস অ্যাপ্লাই করবেন? আইএস 16, রাইট? সেপ্টেম্বরের 1 তারিখ থেকে 31 ডিসেম্বর যদি আপনার রিপোর্টিং ডেট হয়, তাহলে এই পিরিয়ডটাতে আপনি কোন আইএস ফলো করবেন? কথাটা ক্লিয়ার? এখন এ পর্যন্ত তো ক্লিয়ার, এ পর্যন্ত তো কোনো সমস্যা নেই। সমস্যা, যদি অ্যাসেটটা প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট আমরা কোন ভ্যালুতে রাখতে পারি? কয়টা মডেল আছে আমার জন্য? দুইটা মডেল। একটা কি? আইদার কস্ট মডেল অর রিভ্যালুয়েশন মডেল। যদি অ্যাসেটটা কস্ট মডেলে থাকে, যদি অ্যাসেটটা কস্ট মডেলে থাকে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টে, নাও আপনি ইনভেস্টমেন্ট প্রপার্টিতে যাবেন, আপনি কোন মডেল চুজ করবেন? আমি কথাটা বুঝিতে পারতেছি? আপনি এতদিন কোন মডেল ফলো করে আসেন? কস্ট মডেল। এখন ইনভেস্টমেন্ট প্রপার্টি, সাবসিকুয়েন্টলি ইনভেস্টমেন্ট প্রপার্টি আপনার কয়টা মডেল অ্যাভেলেবেল আছে? দুইটা মডেল, আইদার কস্ট অর ফেয়ার ভ্যালু মডেল, রাইট? ওকে, যদি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট কস্ট মডেলে থাকে, রাইট, ডিউরিং
ট্রান্সফার ডিউরিং ট্রান্সফার ডেট, আপনি চাইলে এটাকে কস্ট মডেলেও রাখতে পারেন, ইটস অ্যান অপশন ফর ইউ, আর আপনি চাইলে এটাকে ফেয়ার ভ্যালু মডেলেও রাখতে পারেন। কথাটা ক্লিয়ার? কোনো ঝামেলা আছে? নাই। বাট যদি এটা রিভ্যালুয়েশন মডেলে থাকতো, এই যে এখন কি বুঝতে পারতেছেন প্যাচটা কোথায় লাগবে? যদি এটা রিভ্যালুয়েশন মডেলে থাকতো তখন আপনি কি আর কস্ট মডেলে ব্যাক করতে পারতেন? তখন অবশ্যই আপনাকে কোন মডেলে রাখতে হইতো? ফেয়ার ভ্যালু মডেলে। ক্লিয়ার? এবং এবং এই ট্রান্সফারের সময় যদি কোনো গেইন হইতো, আমি আবারও বলছি, আমরা এখন কোন ডেট নিয়ে কথা বলছি? এট দ্য ডেট অফ ট্রান্সফার। এট দ্য ডেট অফ ট্রান্সফার আমি কোন মডেলে ছিলাম? রিভ্যালুয়েশন মডেলে। আন্ডার কোন আইএস? আইএস 16। আইএস 16 এর রিভ্যালুয়েশন মডেল থেকে আমি কোন মডেলে সুইচ করতেছি? ফেয়ার ভ্যালু মডেলে। এখানে কোনো গেইন হইতে পারে না, লস হইতে পারে না। তাহলে এখানকার গেইন অথবা লস এইটা আমরা কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী অ্যাপ্লাই করব? প্রিভিয়াস স্ট্যান্ডার্ড না নিউ স্ট্যান্ডার্ড? আবারও চিন্তা করি। ফার্স্ট সেপ্টেম্বর আমি এই পর্যন্ত, মানে এই যে গেইনটা হয়েছে আর হয় নাই, এটা কোন আইএস এর উপর অ্যাপ্লাই করতেছে আর কোন আইএস এর উপর ডিপেন্ড করতেছে? আইএস 16। সো আপনাদের অ্যাজাম্পশন ঠিক থাকতে পারে, মনে হইতে পারে, বাট এই অ্যাজাম্পশনটা একটু ক্লিয়ার করে ফেলি। এট দ্য ডেট অফ ট্রান্সফার, প্লিজ, এট দ্য ডেট অফ ট্রান্সফার যদি কোনো গেইন অথবা লস হয়, সেটা ট্রিটমেন্ট হবে অলওয়েজ প্রিভিয়াস স্ট্যান্ডার্ড অনুযায়ী। লজিক্যাল, রাইট? বাট আফটার দ্য ট্রান্সফার, এট দ্য রিপোর্টিং ডেট, এইটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট, এটার গেইন ও লস সরাসরি কোন আইএস অনুযায়ী হবে? আইএস 40, মানে নিউ স্ট্যান্ডার্ড অনুযায়ী হবে। আমি বুঝাইতে পারছি কথাটা? পয়েন্টটা কি ক্লিয়ার? তাহলে এখানে যদি কোনো গেইন হয়, এটা আমি কোথায় দেখাবো? ওসিআই তে। বাট এখানে যদি ফেয়ার ভ্যালু মডেলের কারণে গেইন হয়, এই গেইনটা আমার কোথায় চলে যাবে? স্টেটমেন্ট অফ প্রফিট অর লস। এবং এই সময়টা পর্যন্ত, মানে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত, যেহেতু আমি ফেয়ার ভ্যালু মডেল ইউজ করতেছি, তাহলে কোনো ডেপ্রিসিয়েশন হবে? আমি কি বুঝাইতে পারতেছি কথাটা? দ্যাট ইজ কল্ড ট্রান্সফার ফ্রম আইএস 16 টু আইএস 40 or from IS 40 to IS 16। আবার রিভ্যালু করতে হবে না, কারণ ফেয়ার ভ্যালু তো আমি 1 তারিখে যে ফেয়ার ভ্যালু ছিল, মার্কেট ভ্যালু ছিল, 31 ডিসেম্বর কি ফেয়ার ভ্যালু সেম থাকবে? চেঞ্জ হইতেই পারে। ক্লিয়ার কথাটা? একইভাবে যদি আইএস 40 থেকে আইএস 16 এ যান, আইএস 40 থেকে যদি আইএস 16 এ যান, এতদিন কি ছিলেন? আইএস 40। 1 জানুয়ারি থেকে কবে ট্রান্সফার করতেছেন? 1 সেপ্টেম্বরে। কোন আইএস এ যাচ্ছেন? তাহলে যদি আইএস 40 তে আপনি থাকেন, আইএস 40 তে আপনি কোন মডেলে আছেন? আইদার কস্ট মডেল অর ফেয়ার ভ্যালু মডেল। যদি কস্ট মডেলে থাকেন, তাহলে হয় এটাকে আপনি কস্ট মডেলেই রাখবেন অর রিভ্যালুয়েশন মডেলে রাখবেন, এটা আপনাকে এক্সামিনার বলে দিবে, ঠিক না? বাট যদি একবার এখানে আপনি ফেয়ার ভ্যালু মডেলে চলে যান, তাহলে আপনাকে এখানে কোন মডেলে আসতে হবে? রিভ্যালুয়েশন মডেলই আসতে হবে। ইউ ক্যান নট সুইচ, রাইট? আপনি অলরেডি মেজারমেন্ট বেসিস চেঞ্জ করে ফেলছেন। কথাটা ক্লিয়ার? ওকে। এন্ড এখানে যদি কোনো গেইন হয়, এই যে এই এট দ্য ডেট অফ ট্রান্সফার যদি কোনো গেইন হয়, তাহলে এই গেইনের অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী হবে? আইএস 40 অনুযায়ী হবে। ক্লিয়ার? এন্ড 1 সেপ্টেম্বরের পর থেকে কোন আইএস অ্যাপ্লাই হবে? আইএস 16। তার মানে কি নরমাল ডেপ্রিসিয়েশন হবে। এন্ড এট দ্য 31 ডিসেম্বরে আমাকে আবার রিভ্যালুয়েশন করতে হবে। রিভ্যালুয়েশন করে দেখতে হবে এখানে গেইন হয় না লস হয়। বুঝতে পারতেছি কথাটা? দ্যাট ইজ হাউ ইউ নিড টু থিঙ্ক। ওকে, সো আইএস 40 তে এই জায়গাটা আপনাদেরকে একটু ফোকাস দেওয়া, ওই যে জায়গাটাতে ফোকাস দেওয়ার দরকার আমি আইএস 16 এও অ্যাপ্লাই করে আসছি, আইএস 40 তে অ্যাপ্লাই করে আসছি। তাহলে কি ইফেক্টিভ মনে হচ্ছে? এভাবে যদি আমরা লাইক একটু কুইক রিকল করি, মানে যে জায়গাগুলোতে আসলে এক্সামিনারের পয়েন্ট থাকে। ওকে, এখন
এটা ইফেক্টিভ আরো হবে যদি আপনারা এই আইএস গুলো একটু রিকল করে ফেলেন ইন দ্য মিন টাইম। সো নেক্সট ফ্রাইডেতে যেহেতু আমাদের ক্লাস আছে, নেক্সট ফ্রাইডের আগে আমি এক্সপেক্ট করব আপনারা আপনাদের রেসপেক্টিভ প্রবলেম গুলো গ্রুপে দিয়ে দেন, যে স্যার আমার আইএস এততে প্রবলেম আছে, আপনি একটু ওইটা স্যার একটু রিকল করে আসেন। That's tricky for me. মানে এই যে এই ক্লাসটা নিতে পারবো, বাট ফ্রাইডে তো অফ থাকে ক্যাম্পাস, আদারওয়াইজ ফ্রাইডেতে নিতে পারতাম। তাও আই ট্রাই, লেটস সি যদি এর মধ্যে হয়ে যায়। অফকোর্স মানে একটু লং ক্লাস নিতে পারলে হয়ে যায়, তো যদি দেখা যায় এর মধ্যে কোনো গভর্নমেন্ট হলিডে পেয়ে যাই একদিন ট্রাই করবো আমরা। ঠিক আছে, তাহলে আজকের জন্য এটুকুই আমরা রাখি। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা আপনাদের প্রবলেম আগে আপনারা আমাকে, যেমন আজকে বললেন যে আপনারা 3-4টা, আমরা ট্যানজিবলটা কভার করলাম, ট্যানজিবল মানে একটা পার্ট ডান। তো এখানে আপনাদের মেইন প্রবলেম ছিল IS-16 আর IS-14 তে ছিল না, বাট একটু ডিসকাস করে বের হইলো যে জায়গাটা প্রবলেম ছিল। তাহলে এখন একইভাবে আপনি এখন ইন্টেনজিবল একটু দেখলেন, যদি প্রবলেম থাকে আমাকে বলে দেন যে স্যার IS-38 একটু যাওয়া লাগবে, আর যদি না যাওয়া লাগে আমরা যাব না। ওকে, সো থ্যাংক ইউ সবাইকে, সি ইউ অন নেক্সট ফ্রাইডে ইনশাল্লাহ।